এই ক্যান্টনমেন্ট অ্যাক্ট অফ 1864 এ কি বলা হলো যে প্রতিটি ব্রিটিশ ক্যান্টনমেন্টে একটা ক্যান্টনমেন্ট বলে রাখি মোটামুটি 1000টা সৈন্য থাকে। তার এই প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কি হবে না 10 থেকে 12 থেকে 15 জন ভারতীয় যৌনকর্মীকে রাখা হবে। ঠিক আছে, এই সৈন্যদের চাহিদা মেটানোর জন্য এবং এই যে 12 থেকে 15 জন মহিলা এখানে থাকবে তাদের কি হবে, তাদের যাতে কোনো রোগ না হয় বা তাদের মাধ্যমে যাতে ব্রিটিশ সেনার মধ্যে কোনো রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য সেখানে হসপিটাল থাকবে এবং সেই হসপিটালে তাদের রেগুলার পরীক্ষা করা হবে। যদি দেখা যায় যে তাদের কোনো রোগ হয়েছে, কোনো ভেনারেল ডিজিজেস তাদের হয়েছে, তাহলে তাদেরকে কিন্তু জোর করে ওই হসপিটালে বন্দী করে রাখা হবে। তো আমরা দেখছি যে এই রকম কঠোর আইন কিন্তু ব্রিটিশরা করছে এবং আমরা দেখছি যে এইটা আইন করেও আমরা দেখছি যে ব্রিটিশ সেনাদের মধ্যে রোগ আটকানো যাচ্ছে না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস আটকানো যাচ্ছে না এবং আমরা দেখছি যে এই জন্য ব্রিটিশ সরকারকে আরেকটি আইন করা করতে হচ্ছে যেটাকে আমরা বলছি কন্টেজিয়াস ডিজিজেস অ্যাক্ট। কন্টেজিয়াস ডিজিজেস অ্যাক্ট কেন দেখা যাচ্ছে যে 3 জন ব্রিটিশ সৈন্যের যদি রোগ হয় তার মধ্যে একজনের হচ্ছে ভেনারেল ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এইভাবে দেখা যাচ্ছে যে যৌন রোগ ভীষণভাবে সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এর জন্য ব্রিটিশ সরকার কি করছে, ব্রিটিশ সরকার এই কন্টেজিয়াস ডিজিজেস অ্যাক্ট করা আনছে। ঠিক আছে, এবং তাদের উপরে কিন্তু সমস্ত বিধি নিষেধ নামিয়ে আনা হচ্ছে, অর্থাৎ তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে, তাদেরকে হসপিটালে জোর করে বন্দী করে রাখা হচ্ছে। যে সমস্ত সৈনিকদের রোগ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কঠোরতা মানা হচ্ছে না। তাদের সাফারটা কি করছে, সাফারটা করছে ভারতীয় সেই সমস্ত দরিদ্র মহিলারা যারা পেটের দায়ে যৌন পেশা বেছে নিচ্ছে। They were actually the sufferers. তো আমরা দেখছি যে এই যে বিষয়টা, এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদ করছে হচ্ছে খ্রিস্টান মিশনারিজরা। খ্রিস্টান মিশনারিজরা তারা বলছে যে এইভাবে প্রস্টিটিউশনকে, এইভাবে যৌনকর্মকে সরকার যে এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছে, যৌনকর্মীদের যে লাইসেন্স দিয়ে দিচ্ছে যে তারা বিভিন্ন ব্যারাকে থাকতে পারবে, এইটা ঠিক নয়। এবং আমরা দেখছি যে এর বিরুদ্ধে কিন্তু মিশনারিরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। মিশনারি আন্দোলন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে চলছে এবং এর ফলে আমরা দেখছি যে 1895 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আরেকটি ক্যান্টনমেন্ট অ্যাক্ট পাস করছে। ঠিক আছে, আরেকটি ক্যান্টনমেন্ট অ্যাক্ট পাস করছে এবং সেইখানে তারা বলছে যে এই যে সেনা ছাউনি, এখানে কোন রকম প্রস্টিটিউটদের রাখা হবে না, রাখা যাবে না, কারণ এরা থাকলে প্রথমত সরকারের দায় চলে আসছে, সরকার প্রস্টিটিউশনকে এক ধরনের বৈধতা দিচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে রোগ ছড়াচ্ছে। তাই 1895 থেকে 95 এর ক্যান্টনমেন্ট অ্যাক্টে কিন্তু এই ক্যান্টনমেন্টে যে যৌনকর্মীরা ছিল তাদেরকে, সেই যৌনকর্মীদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে কোনো যৌনকর্মী এই ক্যান্টনমেন্ট
অ্যামি কারমাইকেল তিনি কিন্তু শুধু যে সরকারি পক্ষ যে প্রস্টিটিউশনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যে তিনি সোচ্চার হচ্ছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু মন্দিরে বিভিন্ন যে দেবদাসী প্রথা সেই দেবদাসী প্রথার বিরুদ্ধেও কিন্তু আমরা দেখছি যে তিনি সোচ্চার হচ্ছেন। তিনি বলছেন যে এই দেবদাসী প্রথাটাও এক ধরনের প্রস্টিটিউশনকে তারা কিন্তু প্রমোট করছে। তো অ্যানি কারমাইকেল তিনি এই নিয়ে দীর্ঘ আন্দোলন করছেন এবং আমরা দেখছি যে তিনি বহু এরকম মন্দিরে বহু শিশু যৌনকর্মী যারা ছিল তাদেরকে তিনি উদ্ধার করছেন এবং ডনফার মিশন তিনি প্রতিষ্ঠা করছেন। এই ডনফার মিশনটা অ্যামি কারমাইকেল প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান যেখানটা তামিলনাড়ু রাজ্য সেইখানে মূলত তার কাজ ছিল। সেইখানে তিনি কিন্তু এরকম বহু শিশু কন্যাকে বা টিনেজ কন্যাকে তিনি কিন্তু উদ্ধার করেছিলেন। তো এইভাবে আমরা দেখছি যে মিশনারিরা বরং ভারতীয় মহিলাদের সত্যিকারে তাদের মুক্তির জন্য বা তাদের উন্নতির জন্য কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সরকারিভাবে ইংরেজরা কিন্তু ইংরেজ সরকার বা কলোনিয়াল কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবার আমরা প্রথমে মেয়েদের ক্ষেত্রে দেখলাম, পুরুষদের ক্ষেত্রে দেখলাম, দ্বিতীয়ত আমরা নারীদের ক্ষেত্রে দেখলাম যে নারীদের ক্ষেত্রে কলোনিয়াল গভর্নমেন্ট কি পরিবর্তন আনছে। তৃতীয়ত আমরা পুরুষ বা নারী নয় যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলতে পারি বা যারা হেটেরোনর্মেটিভ সেক্সের বা প্রক্রিয়েটিভ সেক্সের বাইরে সেক্স করে তাদের সম্পর্কে ব্রিটিশ সরকারের কি ধারণা ছিল। এখন আমরা দেখছি যে মুঘল আমলে প্রচুর হিজড়ে আমরা পাচ্ছি, প্রচুর জেনানা পাচ্ছি আর খোজাও পাচ্ছি। খোজাকরণটা মুঘল যুগে খুব প্রচলিত ছিল এবং এই খোজাদেরকে বিভিন্ন হাড়ের পাহারার জন্য তাদেরকে নিয়োগ করা হতো। এই ইতিহাসগুলো আমরা মোটামুটি জানি। এখন ব্রিটিশ সরকার যখন আসলো, ব্রিটিশ সরকার বলল যে এই যে খোজা বা এই যে হিজড়ে এইটা ব্রিটিশদের কাছে একদম এই ব্যাপারটা একদমই অস্বাভাবিক মনে হলো। তারা বললো যে এরা পুরুষও নয় নারীও নয়, কারণ আমরা জানি যে ইউরোপে কিন্তু সেইভাবে হিজড়ে যারা তাদেরকে আমরা এখন হিজড়ে বলি বা ইংরেজরা যাদেরকে ইউনাক বলতো তারা মূলত দক্ষিণ এশিয়াতেই পাওয়া যায়। তো ইংরেজদের কাছে এটা খুব অবনমস্যাস ছিল যে এটা কি এরা পুরুষও না নারীও না, পুরুষ ধারণা হয় যে এই যে লোকেরা যারা পুরুষও না নারীও না, নারী ড্রেস পরে ঘুরে বেড়ায়, এরা স্বভাবতই বায়োলজিক্যালি সন্তান জন্ম দিতে পারে। তো এরা কি করে, এরা অন্য জায়গা থেকে সন্তান চুরি করে, অন্যের বাচ্চা চুরি করে এবং তাদের ক্যাস্ট্রেট করে বা তাদের লিঙ্গচ্ছেদন করে তাদেরকে নিজের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে। অর্থাৎ তারা হচ্ছে একদিক থেকে তারা অন্যের বাচ্চা চুরি করে। They were superior and manly, and Indians they were inferior and effeminate. Secondly হচ্ছে যে ইন্ডিয়ান রেসেস কে colonial rulers দুটো ভাগে ভাগ করে, martial and non-martial races। আমরা দেখছি 3 নম্বর হচ্ছে as a part of the civilizing mission of the colonial rulers, they passed various
legislations for upliftment of the condition of women in the 19th century. তাদের সিভিলাইজিং মিশনের পার্ট হিসাবে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন আইন পুরো ঊনবিংশ শতাব্দী ধরে তারা পাস করেছিল। তবে এই আইনগুলো ছিল মূলত মিডল ক্লাস এবং আপার ক্লাস উইমেনের জন্য। অন্যদিকে আমরা দেখছি যে লোয়ার ক্লাস উইমেন যারা মেইনলি সেক্স ওয়ার্কার বা প্রস্টিটিউশনে যুক্ত হতো তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা ব্রিটিশ সরকার করে। আমরা দেখছি যে নন স্টেট অ্যাক্টরস যেমন খ্রিস্টান মিশনারিজ তারা they were more genuinely concerned about the fate of fallen women in India. আমরা দেখছি যে খ্রিস্টান মিশনারিজরা they were more genuinely concerned about the fate of fallen women in India. অর্থাৎ খ্রিস্টান মিশনারিজরা তারা কিন্তু পতিত মহিলাদের উদ্ধারের জন্য সত্যিকারের অনেক বেশি সচেষ্ট ছিল। এবং সেই সত্যি আমরা দেখছি যে এই কলোনিয়াল রুল তারা ব্যানার্জি মহাশয়কে উপস্থিত আছেন বা আজকে রয়েছেন ডক্টর নাজু হাজরা সাহেব এবং ডক্টর শুভঙ্কর দে মহাশয় প্রত্যেককেই মঞ্চে আসন গ্রহণের জন্য আন্তরিক অনুরোধ জানাই। আজকে বিশিষ্ট বক্তাদের বরণ করে নেব এবং বরণ করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের বিশিষ্ট বক্তাদের এবং সবার কাছে অনুরোধ থাকবে তোমরা করতালি বন্ধ দিয়ে স্বাগত জানাতে তাকাও ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। দ্বিদিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রের আজকে দ্বিতীয় দিন। আজকে পুরো সেমিনারের দুটো অংশ রয়েছে। লাঞ্চের আগে আমরা আমাদের যারা রয়েছেন বিশিষ্ট বক্তা রিসোর্স পার্সন আমরা তাদের বিভিন্ন টপিকের উপর আলোচনা শুনবো এবং যদি কোনো প্রশ্ন থাকে ছাত্রছাত্রীদের কাছে বা পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদের কাছে অনুরোধ তোমরা প্রশ্ন লিখে রাখবে। আজকের এই দ্বিতীয় দিনের সেমিনারে আলোচনার জন্য মঞ্চে ডেকে নেব। Also thank principal of this college, and I am very happy to acknowledge the hard effort of my student Jayanto Majiko for taking this initiative. Actually, I am শোনা যাচ্ছে? ওকে, তো আজকে যে বিষয়ের উপর বলার কথাই বলবো, আজকে যে থিম দুদিনে যে সেমিনারের যে থিম আনভেলিং দ্য পাস্ট এক্সপ্লোরিং দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস অফ মডার্নিটি ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো বিষয়টা আমার আমাদের ভারতীয়
যে আদিবাসী তথা জনগোষ্ঠীগুলোর সম্পর্কে সাধারণত যখন আদিবাসী প্রসঙ্গ আসে তখন মূলত আদিবাসী নৃত্য, সঙ্গীত এবং চিরাচরিত যে গোষ্ঠীগত জীবনযাপন সেটাই মেইনস্ট্রিম মিডিয়া তথা মেইনস্ট্রিম যে পলিটিক্স সেখানে আসে। ইদানিংকালে ডেভেলপমেন্টের যে বিষয় সেটাও নানা বিতর্কের জন্ম দেয়। আমার বিষয় ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক সময়ে কিভাবে আধুনিকতা এবং ঐতিহ্য যে একটা সংমিশ্রণ হয়েছিল, সেই সংমিশ্রণের ক্ষেত্রে কে বড় ভূমিকা নিয়েছিলেন সেই বিষয়টাকে তুলে ধরা। অবশ্যই পণ্ডিত রঘুনাথ মুর্মুর যে সংগ্রাম সেটাকে আমি হাইলাইট করব। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে একটা বিষয় পরিষ্কার করে রাখি যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় কথ্য ভাষা হলো সাঁওতালি। এই বিষয়ে সাধারণভাবে জ্ঞান খুবই সীমিত, খুব কম জনই এটাকে বোঝেন বা জানেন বা বুঝেও না জানার নাম করেন। তো বিষয়টা হচ্ছে যে এই সাঁওতালি ভাষা কিভাবে একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছিল এবং স্বীকৃতি আদায় করেছিল সাংবিধানিক স্বীকৃতি 2003-এর 22শে ডিসেম্বর, যখন ভারতের সংসদে এই সাঁওতালি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। ইন্টারেস্টিংলি আজ আমরা উপস্থিত 2025 সালে এবং এই 2025 সালে থেকে আমরা বলতে পারি যে 100 বছর পূর্তি চলছে। কি পূর্তি চলছে না অলচিকি হরপে, অলচিকি লিপি, যেটা আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে, অর্থাৎ 1 বছর পূর্ণতার দিকে যাত্রা করে। এটাও একটা বিশেষ দিক, কেননা এই ভাষাকে, এই ভাষা অর্থাৎ সাঁওতালি ভাষার লিপি হিসেবে অলচিকির যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ, কেন জনপ্রিয়তার নিরিখে এই অলচিকি এখন সব থেকে সর্বমান্য। বিভিন্ন আমরা জানি আরেকটা ডেভেলপমেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল বা শিক্ষা স্তরের বিভিন্ন পর্যায়ে এই সাঁওতালি ভাষার মাধ্যমে পড়াশোনা এবং অলচিকি ভাষার, অলচিকি লিপির যে ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এটা এই যে অগ্রসর হওয়া বা যে এই সাফল্য, যে স্বীকৃতি এখন ইদানিংকালে চরম আকার ধারণ করেছে বা অনেকটাই বলা যায় যে অগ্রগতি লাভ হয়েছে, তার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং এই দীর্ঘ ইতিহাসের কথা আমি বলবো এবং সেটাকে আমি শুরু করব কলোনিয়াল মডার্নিটির সময়কাল থেকে, যেটা আমি আমার বলার মধ্যে একটা ধাপ। ওকে, বিষয়টা হচ্ছে যে কলোনিয়াল মডার্নিটির কথা যখন আসে, আমরা যখন ঘাম টানানো হচ্ছে, আমি যখন খুব কোনো বিষয়ে খুব আগ্রহী হই বা ইন্টারেস্ট জাগে তখন আমার ঘামটা ওষুধ মাত্রায় হয়।
তো এটা আমি বলে রাখলাম, এটা আমার আগ্রহের বিষয় থেকেই বা খুবই উত্তেজিত আমি মনে করি। ওকে, তো এই যে কলোনিয়াল মডার্নিটি অর্থাৎ ঔপনিবেশিক আধুনিকতা, আমরা এখন সবাই নিজেদেরকে আধুনিক বলে মনে করি বা দাবি করি, অ্যাটলিস্ট পোশাকে আশাকে বা নানা ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহারের দিক দিয়ে, আধুনিক টেকনোলজিকে ব্যবহারের দিক দিয়ে। কিন্তু বড় বড় মোবাইল আইফোন থাকলেই যে আধুনিকতার পরিচয় বহন করে তা নয়। মনে প্রাণে আধুনিকতা হয়, চিন্তা ভাবনায় সেটা অনেকটাই আমাদের আধুনিকতার পরিচয় হতে পারে। কিন্তু ঔপনিবেশিক আধুনিকতার যখন প্রসঙ্গ এলো, সেক্ষেত্রে কিভাবে এই আধুনিকতার সূচনা হয়েছিল আমরা সবাই জানি যে 19 শতকের কথা। 19 শতক ভারতবর্ষের ক্ষেত্রে একটা যুগান্তকারী, মানে সব ক্ষেত্রে ভারতের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মানে কোনো ক্ষেত্র ছিল না যা ছিল আধুনিকতার বাইরে। অর্থাৎ এই আধুনিকতার সূচনা হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার হাত ধরে, ব্রিটিশ শাসনের হাত ধরে। এটা আমাদের মানতে হবে, আমরা পছন্দ করি আর না করি। এই ঔপনিবেশিক আধুনিকতার কয়েকটা বৈশিষ্ট্য মধ্যে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট লাগে সেটা হচ্ছে ইংলিশ এডুকেশন, spread of English education, Western education, of course, green culture, মানে ছাপাখানার মাধ্যমে সবকিছু মানে বইপত্র ছাপানো, গ্রাফিক্স, পলিটিক্স, এগুলো হচ্ছে অন্যতম। একজন বিখ্যাত ল কমিশনার 1834 সালে যিনি ল কমিশনার হিসেবে একটি কমিটিরও দায়িত্ব পেয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের। তার নাম আমরা জানি টমাস ব্যারিংটন ম্যাকলে। তো টমাস ব্যারিংটন ম্যাকলে তো আমাদের ইতিহাসে ছাত্রছাত্রীদের কাছে খুব পরিচিত একটি নাম। তার ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি আমরা সবাই জানি। তো একটা ইউরোপের একটা মাত্র আলমারি, বইয়ের আলমারি এশিয়া এবং ইন্ডিয়া সহ, তখন অর্থাৎ ভারত এবং আরবের যত সাহিত্য আছে তার সমতুল্য। এই বক্তব্যটা দেওয়ার ক্ষেত্রে বা আমার কাছে যেটা মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার যে উচ্চ পর্যায়ে নিজেদের দাবি করা, সেটার ক্ষেত্রে তিনি কোনটাকে ইঙ্গিত করেছেন? বইকে, অর্থাৎ শিক্ষাকে। কলোনিয়াল মডার্নিটির এই যে ভারতে তার যে প্রয়োগ এবং তার যে বিস্তার, সেক্ষেত্রে সবসময় ইংরেজ তথা ব্রিটিশরা নিজেকে সুপ্রিয়র বলতে পারত, কারণ তাদের কিছু অ্যাডভান্সমেন্ট ছিল। কিন্তু এই শিক্ষা এবং বইয়ের গ্রন্থ ক্ষেত্রে যে তার বক্তব্য, সেটা তার অতি আত্মবিশ্বাসের একটা বহিঃপ্রকাশ। কেন ভারতেও শিক্ষার দীর্ঘ ঐতিহ্য ছিল, তার নানা কি ছিল, পথাপ্রকরণ ছিল। এবার কলোনিয়াল মডার্নিটির আরেকটা দিক হচ্ছে যা আমার মতো নয়, সেটা অপর, সেটা ইনফেরিয়র, সেটা একটু আলাদা, এবং আলাদাটাকে তারা অ্যাপ্রিশিয়েট করার পরিবর্তে সেটাকে সবসময় ডিগ্রেডেড করত। অর্থাৎ তুমি যদি আমার মতো না হও তো তুমি ঠিক নও, তোমাকে আমার মতো হতে হবে। এই যে
ঔপনিবেশিকতার একটা দিক আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই লিগেসি, এই যে উত্তরাধিকার, এই ভাবনার উত্তরাধিকার ভর করে তারা এগোতে চাইছিল। এবং সেইটা ছিল এই মিশনারি যে প্রভাবের বাইরে তারা চ্যালেঞ্জ করেছিল। এই চ্যালেঞ্জটার মধ্য দিয়ে একটা বড় যে অগ্রগতি হয় মাঝি রামদাস টুডুর একটি প্রকাশ। এরা নিজস্ব যে ধারা, মানে নিজস্ব যে স্বতন্ত্র উপায়ে যে ভাবনা চিন্তা বা একদম মিশনারি বলয়ের বাইরে গিয়ে কিছু করা, সেটা করতেন না। ফলে এই যে রামদাস টুডু যে এই কাজ, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই যে সূচনাটা হয়েছিল, সেই সূচনাটার একটা বৃহত্তর ক্ষেত্র আমরা যেন একটি জাতীয় গানে পরিণত হয়েছিল। কেননা এর যে সুর, সেটা মানে সাধারণ জনগণকে, সাঁওতাল যারা লিটারেট এবং ইলিটারেট অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত সকলকে যেন আকৃষ্ট করতো। তো দেবন আদিবাসী বীর, এই যে শব্দটির মানে হচ্ছে এসো জেগে উঠি আদিবাসী বীর। আদিবাসী বীর এসো জেগে উঠি। এই যে জেগে ওঠার কথা ক্রমশই থাকে, সেই আদিবাসী জনগোষ্ঠীগুলোর শিক্ষা চেতনা সবটাই সমৃদ্ধ হবে, তাদের অগ্রগতি সম্ভব হবে। কিন্তু সেখানে ফ্র্যাকশনগুলো ছিল যে অন্যান্য সিস্টার্স কমিউনিটিস লাইক মুন্ডা, ওরাও, এরা কিন্তু এই দাবিটাকে, অর্থাৎ একক লিপির দাবিটাকে মানে। সেক্ষেত্রে যে সফলতা সেটাও আছে। কিন্তু এই সময়ে যখন 1948 নাগাদ তার নিজস্ব যে অঞ্চল, অর্থাৎ ময়ূরভঞ্জ ছিল একটি দেশীয় রাজ্য, যে দেশীয় রাজ্য অ্যাকচুয়ালি মানে যে কোথায় যোগদান করবে দেশ স্বাধীন হওয়ার পর, সেটা বিহার না উড়িষ্যাতে থাকবে, সেটা নিয়ে একটা বিতর্ক ছিল। সেখানে সোনারাম সরেনের নেতৃত্বে ময়ূরভঞ্জের সাঁওতাল জনগোষ্ঠীর মধ্য থেকে দাবি ওঠে যে ওটা তৎকালীন দক্ষিণ বিহারের সাথে যুক্ত করা হবে। তো সেটার মানে টেক্সট বুক, যেমন নাটক, গান, কবিতা, ব্যাকরণ বই, এইগুলো প্রকাশ করতে থাকে। বিধু চাঁদান তার একটি বিখ্যাত নাটক, যেটার মধ্য দিয়ে তিনি তার এই মানে সাঁওতালি ভাষার লিপি হিসেবে অলচিকিকে আরো অনেক কিছু লিখেছিলেন, করার জন্য বিভিন্ন গণসংগঠন গড়ে তুলছেন। তিনি সরকারি যে রিকগনিশন, সরকারি যে অনুমোদন, সেটাও তার সময় আসছে 1979 সালে, যখন তৎকালীন বামপন্থী সরকার পক্ষ থেকে তাকে তার লিপিকে সাঁওতালি ভাষার লিপি হিসেবে স্বীকৃতি দান করছে। সরকারি স্বীকৃতি প্রথমবারের জন্য এসেছিল, কিন্তু অগ্রগতিটা যেটা দরকার ছিল ততটা আসেনি। কেননা যে শিক্ষার স্তরে, অর্থাৎ শিক্ষালয় প্রতিষ্ঠা করা কিংবা আমরা স্যারের এর আগেও বক্তব্য শুনেছি, উনি খুব ভালো বলেন। আজকে সময় আমরা দিতে পারলাম না, আগামী দিনে হয়তো স্যারকে আবার আমরা ডাকবো, আবার আমরা বেশ কিছু সময় দিয়ে তার মূল্যবান বক্তব্য শুনবো। এরপর আমি জয়ন্তবাবুকে ডেকে নেব, আমাদের নেক্সট এমিনেন্ট স্পিকার যিনি রয়েছেন তাকে ইন্ট্রোডিউস করার জন্য। জন স্যার প্লিজ। থ্যাংক ইউ শশী স্যার। এরপর আমরা আমাদের স্যার চিত্তপান্ডা বাবুর কথা শুনবো। ওনার সম্পর্কে আগের দিন আমাদের প্রফেসর অঙ্কনারায়ণ তিনি অনেক কথাই বলেছিলেন, আমি আর বিস্তারিত করছি না, টাইম খুব কম। স্যারের মুখ দিয়ে স্যারের কথা শোনাতে।
থ্যাংক ইউ স্যার সুন্দর হচ্ছে উনি এবং যেভাবে উনি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন এক কথায় অসাধারণ। কিন্তু আসলে আমাদের দুই বন্ধুর ট্রেন ধরার তারা আছে। আমি আবার অসুস্থ হয়ে পড়েছি কালকে ডাস্ট অ্যালার্জি থেকে, বয়স হয়েছে, সেই জন্য বাধ্য হতে হলো আমাদেরকে ওকে বলার যে আমরা পরে নিশ্চয়ই এটা শুনতে পেলে ভালো লাগবে বা যখন ছাপা হবে। তো ওদের ট্রেন ধরার তারা না থাকলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওরা ট্রেন ফেল করবে। তো এই গেল ব্যাপার। আর প্রধানত মানে একসঙ্গে যারা বলছেন যারা শুনছেন আমরা সবাই পাস করবো, মডার্নিজম। তো আমি প্রধানতভাবে শুরু করছি যেভাবে করা যায়। আমি 40 মিনিট 45 মিনিট নামিয়ে এনেছি। আমার মেইনলি আমি কয়েকটা স্লাইড, কয়েকটা ছবি দেখাবো, যে ছবিগুলো খুব কম জনপরিসরে হয়েছে এবং আমার ছাত্র বন্ধুদের কথা ভেবে আমি এত পরিশ্রম করে ছবিগুলো জোগাড় করে সেগুলো আবার ঠিকঠাক করে নিয়ে এসেছি। তা না হলে আমিও ঢুকে পড়তাম না এই আসরে এত পারবে না, আমি শেষে হতো। সেকেন্ড হলো যে এই ছবিগুলোই বলবে যে একজন মানুষ কিভাবে আধুনিকতার খোঁজে 19 শতকের গোড়ার থেকে 20 শতক পর্যন্ত যারা আসছিলেন তাদের সম্বন্ধে উনি কি ভাবছেন, তাদের স্যার ওইদিকে শেষে যাচ্ছেন, একটু ধরে বলুন। ও সরি, আমি সরি মাফ চাচ্ছি। এক বন্ধু ডিআর আইসি ইনচার্জ ডক্টর শেখ মুস্তাফা হক, হেড হিস্ট্রি ডক্টর শিব মাঝি, ডক্টর ডি বক্সি, distinguished members of all other faculties of this college, honorable non-teaching friends, young scholars and student friends, and distinguished historian friends from Sidhu Kanu Vishwa University, in particular Dr. Nandita Sengupta and my dear friend Dr. Shubhankar De, or Nandita Banerjee, sorry, I mean that ঢুকতে গেলে এই হয়। তারপর ডক্টর শুভঙ্কর দে এক ডক্টর নাজু খান্দা, যার বক্তব্যে শুনলাম, এবং our dear Mr. Joyanto Majiko and distinguished academicians who spoke yesterday and today. আপনাদের সবাই অনুমতি ক্রমে আমি আমার বক্তব্য শুরু করছি এবং জয়ন্ত বাবুকে আমার রিকোয়েস্ট, আপনি কিন্তু 20 মিনিট অন্তর অন্তর আমাকে বলে যাবেন যে কখন থামতে হবে, আমি তখন থেমে যাব, যাতে ওরা ট্রেন বক্তব্য রেখে ট্রেনটা ধরতে পারে এবং খাওয়ারটাও একটু খেয়ে যেতে পারে। তো স্লাইড আমার 52টা স্লাইড আছে, তো 52টা মানে 40 মিনিট লাগার কথা। তো প্রথমেই আপনারা দেখছেন মহাত্মা গান্ধী কলেজ এবং আপনার অস্পষ্ট যে ফুল যার কথা গতকাল বলেছিলাম, এবং পুরুলিয়ার টান প্রচারক, এবং এই সেমিনারে আসতে পেরে খুব ভালো লাগছে। এবং এই সেমিনারের বক্তব্য যে বিষয়বস্তু সেটা নিয়ে আপনারা কয়েকদিন শুনলেন, এবং আমি এটাকে এর গ্রেটনেস কি ইনফ্লুয়েন্স করলো, আমাদেরকে কিভাবে নতুন করে ভাবতে শিখছে সমাজ, মানে জীবন, নিজের জীবন, অন্যের জীবন, সমাজ, কমিউনিটি এবং সরকারি ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক। তো সেটা আমি আরেকটা স্লাইডে পরে বলবো। এই সেকেন্ড স্লাইডটার কোনো ভ্যালু নেই, অলরেডি
প্রচুর সময় গেছে আমার পরিচিতি দেওয়ার, কিন্তু শুধু হচ্ছে যে এই আমার টাইটেলটা আপনার মানে এই বক্তব্যের টাইটেলটা আপনারা বলেনি, ঔপনিবেশিক সময়ে আমাদের জীবনে আধুনিকতার রূপরেখা, শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের তুলিতে, এবং উনি এগুলো এঁকেছেন 1910 থেকে 2021-এর মধ্যে। আর এই কয়েকটা ছবির মধ্যে আমরা আধুনিকতার প্রসঙ্গ, ক্রিটিসিজম এবং জিজ্ঞাসা চিহ্ন, এইগুলোই হচ্ছে আমার মূল বক্তব্য বা মূল বলার কথা আমার ছাত্র বন্ধুদের জন্য। আমি বলতে এসেছি, কিন্তু আমার ছাত্র বন্ধুদের কথা ভেবে আমরা নিজেরাই ভেবে দেখি বা ভেবে দেখার সময় হয়েছে। তো ইনি 8 পৌরের লোক, চাদর দিয়ে লুঙ্গি পরে বসে আছেন বারান্দায়, ভাবছেন। আর এইটা হচ্ছে একটু সাহেবী কায়দায় ছবি তুলেছেন টুপি পরা অবস্থায়, এবং এর পরিচয় হচ্ছে রবি ঠাকুরের কথা আমি লিখিনি এখানে, কিন্তু বললাম আপনাদের অনেকে বলবেন এই লোকটি আবার কে। তো গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন ইন্ডিয়ান পেইন্টার, এবং আমাদের একটু আগে বলেছি সামাজিক মূল্যবোধ নিয়ে আমাদের ব্যঙ্গ করেছে এই আধুনিকতার ব্যাপারগুলো নিয়ে। তো তিনি 3টি বই লিখেছিলেন, মানে বই মানে ছবি বই, নিজে 2টো পাবলিশ করেছিলেন, আর একজন রবি ঠাকুরের এতে পাবলিশ করেছিল অদ্ভুত লোক, বিরোধ, বজ্র, নবহুল্য। 17 সালে 2টো, 1917, আর নবহুল্য 19। কত টাকা ছিল না ছাত্র অবস্থায়, তখন অর্ধেক দেখতে পেতাম, অর্ধেক দেখতে পেতাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্লাইড জানি না, কিন্তু আমি তাই 2-একটা পড়ে দিচ্ছি। এক হলো আধুনিকতা হচ্ছে মানবিক ও সমাজ বিজ্ঞানের একটা বিষয়, যেটা ডক্টর ব্যানার্জির সঙ্গে কালকে আমার কথা হচ্ছিল। 2, আধুনিকতা হচ্ছে একটা ঐতিহাসিক সময়কাল, আধুনিক যুগ। আমরা কলেজের পাঠ্যপুস্তকে পড়ি প্রাচীন, আধুনিক, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, আবার কন্টেম্পোরারি বা সমসাময়িক। এর সময়কাল কি? 16 শতাব্দী থেকে 19 শতাব্দীতে উদ্ভূত আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তনের দ্বারা, যেটা আবার আমরা টেনে নিয়ে চলেছি আমাদের দেশের ক্ষেত্রে 20th সেঞ্চুরির মাঝামাঝি, আবার শেষ দিকে। এবং জগদীন্দার সাহেবরা আমাদের বলল পোস্ট মডার্ন সোসাইটি শুরু হলো, মানে কারণ মেয়েদের উন্নতি হয়নি, ততদিন পর্যন্ত আমরা আধুনিকতার এখনো টেনে চলছি, এবং সবাই এখন পায়ে পড়ে গেছে, প্রণাম করছে। সুতরাং আমাদের আধুনিকতাটা কোথায় আছে সেটা আপনারা ভেবে দেখবেন, আর নিজেদের বাড়িতে, নিজেদের পাড়ায়, সব জায়গায়। এবং বিশেষ করে এই কারণে এই যে মুঠোফোন, এটাও ওদের দয়া এবং ওদের কল্যাণে, আমাদের কল্যাণের নয়। চীন তারপর ঢুকে পড়লেন, তাদের কল্যাণ। সুতরাং কিছুটা একটা মানে আধুনিকতার, আধুনিক দেশের যে সামাজিক যে সেগুলো রামমোহন থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং মানে স্বাধীনতা পর্যন্ত, এবং সেখানে আপনারা মোটামুটি ভাবে 2 দিন ধরে আলোচনা শুনলেন। একটু আগে ডক্টর হান্টের কাছ থেকে শুনলেন যে ভাষা নিয়ে প্রথম শুরুটা হয়েছিল, কারণ ভাষাই হচ্ছে কমিউনিকেবল, কমিউনিকেট করার ব্যাপার, চেতনা বাড়ানোর মূল কথা। সেই ভাষাটাকেই ঠিক করা, এবং একটা সব ভাষার ভেতরে একটা ডেভেলপ করার দরকার, এবং কোনো ভাষাকে ছোট করা উচিত। এবং এর সঙ্গে আমরা কয়েকদিন ধরে আলোচনা করলাম জাতির ব্যাপার, আর দার্শনিকতা, যে দার্শনিক চিন্তাটা পেয়েছি সেটা কলকাতা বা নগর কেন্দ্রিক না হয়ে, তো এইগুলো নিয়ে আধুনিকতা আমাদের ইতিহাসের মানে
যেগুলো নিয়ে আলোচনা করেছেন তার ভেতরে 6টা নাম আমার মনে পড়ছে, যেগুলো মানে সময়ের প্রেক্ষাপটে আপনারা জেনে রাখলে যারা জানেন না তাদের জন্য, বেশিরভাগই জানেন, কিন্তু তবুও আমার মনে হলো এগুলো একটু ঠিক করা ভালো। একটা হলো তপন রায় চৌধুরীর বই লরক রিকনসিডার, মানে যখন আমরা কিভাবে 1960 ভাবলাম। তারপর দীপেশ চক্রবর্তী 2002 হ্যাবিটেশন অফ মডার্নিটি। তারপর দীপেশদার আর একটা সারা জাগানো বই প্রভিন্সিয়াল লাইফ ইন ইউরোপ, পোস্ট কলোনিয়াল থট অ্যান্ড হিস্টোরিক্যাল ডিফারেন্স। তারপর হচ্ছে আমাদের এখানে সব আমাদের জাতীয় নেতারা দেখুন উকিল হচ্ছেন, ব্যারিস্টার করতে লন্ডন যাচ্ছে, ইনক্লুডিং আমি গালাগাল দিচ্ছি অধ্যাপক চিত্ত পান্ডা স্যারকে। তিনি এত সুন্দর একটা উপস্থাপনা করলেন এবং তারই সঙ্গে এই যে শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের তুলিতে যে চিত্রগুলো আমরা দেখতে পেলাম, তার অসাধারণ ব্যাখ্যা এবং আধুনিকতার যে ভাবনা, তার অপূর্ব একটা মানে কি বলবো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অনুভব করলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি এত সুন্দর ভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন যে আমরা প্রত্যেকেই এখানে বসে এক মনে কিন্তু বক্তব্যটা শুনছিলাম আর কি, আলোচনাটা। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার। আগামী দিনে নিশ্চয়ই আমাদের কলেজের পক্ষ থেকে আরো প্রোগ্রাম হবে এই ধরনের, এবং আপনার উপস্থিতি আমরা আন্তরিকভাবে কামনা করছি। তারই পাশাপাশি স্যারের শরীর কিন্তু খুব একটা ভালো নয়, অসুস্থতার মধ্য দিয়েও তিনি এতক্ষণ ধরে এত একটা ইন্টারেস্টিং মানে বিষয়, জটিল বিষয় কিন্তু ইন্টারেস্টিং ভাবে বললেন যে আমরা সত্যি স্যার একদম আপ্লুত এবং কৃতজ্ঞ স্যার, ধন্যবাদ। এরপর আমি জয়ন্ত স্যারকে দেখে নেব আমাদের নেক্সট স্পিকারকে ইন্ট্রোডিউস করার জন্য। প্লিজ স্যার আসুন। আপনারা আসুন, ট্রেন ধরার তারা চলছে, তাদেরকে নাম করুন। আবার আমি বলছি আমার সঙ্গে না খেয়ে ছাড়বো না। থ্যাংক ইউ স্যার। এবার আমরা আমাদের মঞ্চে দেখে নেব মাননীয় নন্দিতা ব্যানার্জি ম্যাম। তিনি আমাদের আমি এবার দেখে নেব আমাদের মাননীয় শুভঙ্কর দেব মহাশয়কে। তিনি বর্তমানে সিলিকন বিটসা ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক রয়েছেন এবং মেডিসিন বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তার বেশ কিছু জার্নাল যা অত্যন্ত আকর্ষণীয়। যাই হোক, আমি আর বেশি বিস্তৃত করছি না, আমি তাকে ডেকে নিচ্ছি মঞ্চে। স্যার আসুন। বাজে কথা বলি একদম থামিয়ে দিতে হবে, স্যার একদমই বাজে কথা বলছেন, থামুন, আমাদেরও ট্রেন আছে। যেটা নিয়ে শুরু করবো আর কি, এরকমই একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা, চাটা জরুরি, আমরা সবাই ঘুমিয়ে পড়বো, চা খেতে হবে। চায়েরও একটা বিখ্যাত ইতিহাস রয়েছে, গৌতম ভদ্রের কাজ পিছনে আসবে। নয়, আজ থেকে মোটামুটি 3-4 বছর আগে যখন আমি পিএইচডি করছি, আর্কাইভে একটি ভারী সুন্দর চিঠি সন্ধান পাই। আমার আগের বক্তা স্যার রামমোহন সম্পর্কে যখন বলছিলেন, আমার তখনই আটকে গেল। রামমোহনের কথা কেন বলছি, 1825 নাগাদ নবজাগরণের সময় রামমোহন একটা ভারী কাণ্ড করে। রামমোহন 12টা মানুষের মাথার খুলি
ফিলিপবার্গে পাঠাচ্ছেন ডক্টর প্যাটারসন বলে একজন সাহেব ডাক্তার। এখন প্রশ্ন আসতে পারে যে রামমোহন হঠাৎ করে মাথা খুলি কেন পাঠাতে গেছে, তার মানে কি এত তো আমাদের আমরা আকাশ থেকে পড়ি। ইতিহাস বলতেই আমার সামনে অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন যারা ভুল করে ইতিহাস নিয়েছে বা জোর করে ইতিহাস নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু তাদের চারপাশ থেকে বারবার করে বোঝানো হয়েছে ইতিহাস মানেই হচ্ছে সাল তারিখের খেলা, ইতিহাস মানেই হচ্ছে যদি রাজা বাদশাদের নাম রাজা আতঙ্ক। অনামিকা হাসছে আমার সামনে। এবার ইতিহাস মানে, এবার যদি ঘুরিয়ে আমি প্রশ্নটা একটু করি, ইতিহাস মানে কি শুধুমাত্র সাল তারিখ বা রাজাদের একটা রাজা আসছে আর একটা রাজা চলে যাচ্ছে এটারই খালি একটা ক্রোনোলজিক্যাল হিস্ট্রি, না ইতিহাস মানে আমরা সেই পুরানো কালে যেটা পড়েছিলাম একটা কবিতা, নামটার মতো মুখস্থ করতে হতো, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এখান থেকে আমি একটা শব্দ নিয়ে আমার বক্তৃতাটা আগামী 15 মিনিট ধরে আমি একটু বলার চেষ্টা করব। এই যে পার্টিকুলার একটা কথা বললাম যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই যে জ্বর, শরীর খারাপ, শরীরের ইতিহাস, এটা কি একটা ইতিহাস হতে পারে? আমাদের শরীর খারাপ হচ্ছে, পটাপট করে এই কোভিড-19 থেকে আমরা ঘুরে ফিরে আসলাম, এত মানুষ মারা গেল, এই মানুষের শরীর খারাপ হওয়ার হলো আবার জ্বর সারিল ঔষধে। একটা রোগ, আমার স্পেশালাইজেশন বা আমি যেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, কাজকর্ম করার চেষ্টা করি, সেটা হচ্ছে রোগের ইতিহাস, স্বাস্থ্যের ইতিহাস, মানুষের শরীরের ইতিহাস। এবার এই শরীরের ইতিহাস কথা বলতে গিয়ে অনেক কিছু কথা বলতে হয়। আজকে সময় সুযোগ কোনটাই আমার কাছে নেই, খুব তাড়াতাড়ি করে স্কিপ করে আমি বলার কিছু কথা বলার চেষ্টা করব। যে একটা রোগ, ডিজিজ কিভাবে একটা দেশের মানচিত্র, একটা কন্টিনেন্টের মানচিত্রকে পুরো বদলে দিতে পারে, তাকে দলাই মশলাই করে দিতে পারে, তার সব থেকে বড় উদাহরণ যদি আমরা একটু আগের দিকে চলে যাই এবং ইউরোপ যদি সেখানে ফিরে যাই, আমরা একটু দেখতে পারবো যে সেইখানে কি সুন্দরভাবে একটা ক্রোনোলজিক্যাল হিস্ট্রি তৈরি হয়েছিল এবং একটা গোটা দেশের মানচিত্রগুলো কিভাবে একটা রোগের দ্বারা বদলে যাচ্ছে। আমরা ব্ল্যাক ডেথের কথা পড়েছি ইউরোপে, যে পুরো ইউরোপের গ্লোবালি ইউরোপকে চেঞ্জ করছে। আমি একটু অন্য কথা বলবো, যে ডিজিজ, স্যার আমেরিকার কথা বারবার বলছেন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রক ট্যারিফের কথা বললেন ট্রাম্পের। এই আমেরিকার ইতিহাসের দিকে যদি একটু চোখ বন্ধ করে ফিরে তাকাই, তাহলে কিন্তু সেখানকার ইতিহাসটা ভারী মারাত্মক, ভারী চমৎকার এবং ভারী ভয়ানক। ভয়ানক শব্দটা এই কথাটাই বললাম যে এর পরের যে কথাগুলো বলবো সেটার ভাব সম্প্রসারণ করে দিলে মোটামুটি আমার কথাটা সার্বত্রতা দাঁড়িয়ে যাবে। আমেরিকার ইতিহাস শুরুই হচ্ছে ডিজিজ দিয়ে। আমরা জানি যে 1492 সালে যখন কলম্বাস এবং তার সঙ্গী সাথীরা হই করে আমেরিকায় যাচ্ছে, একটা নতুন দেশ আবিষ্কার করছে, সেই দেশ আবিষ্কার শুরু হচ্ছে কিন্তু হচ্ছে ম্যাসাকার দিয়ে, জেনোসাইড দিয়ে। একটা ব্যাপক পরিমাণে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে জাস্ট মেরে ফেলা হচ্ছে। কিভাবে? সেই কিভাবে ইতিহাসের যদি প্রশ্ন করতে চাই, তাহলে আবার আমাদেরকে বারে বারে ফিরে যেতে হবে ডিজিজের হিস্ট্রিতে। কেন ডিজিজের হিস্ট্রি কথা বারবার বলছি, মৃত্যুর ইতিহাসের কথা বারবার বলবো এবার। কারণ আমেরিকায় যখন ক্রিস্টোফার কলম্বাস এবং তার সঙ্গী সাথীরা জাহাজে করে বারবার করে যাবে, সেখানে তারা নিয়ে যাবে বিভিন্ন ধরনের রোগের জীবাণু। কি রোগের জীবাণু? কলম্বাস আসার আগে পর্যন্ত যে ইউরোপে তারা ম্যালেরিয়া কি ছিল জানতো না, তারা টিউবারকুলোসিস কি ছিল জানতো না, তারা ইয়েলো ফিভার কি ছিল জানতো না, এরকম নাম না জানা অনেক রোগ তারা জানতো না। ক্রিস্টোফার কলম্বাস সভ্যতার যে লাইট, সেই লাইটের সাথে সাথে নিয়ে গেলেন অসংখ্য ধরনের ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া সেখানকার যে নেটিভ পিপল, আদিম মানুষ, তাদেরকে একেবারে শেষ করে দিল। এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে সেখানকার তাইনো কমিউনিটি প্রায় 93% কলম্বাস যাওয়ার পরে নিশ্চিহ্ন হয়ে যায়। জাস্ট 50 থেকে 60 বছরে তাদের টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সিভিলাইজেশনের যে প্রসেস। এই নিয়ে একটা বিখ্যাত বই লিখেছেন আলফ্রেড ক্রসবি, দ্য কলম্বিয়ান এক্সচেঞ্জ, বিখ্যাত বই, একবার অবশ্যই পড়ে দেখা উচিত।
বেশি পড়াশোনা করার দরকার নেই, জীবনে খুব কম পড়াশোনা করো এবং কম বই লেখো, কিন্তু যেটা লেখো সেটা একদম পুরো মাইলস্টোন হয়ে দেখো। ক্রিস্টোফার কলম্বাসের যে এই পুরো প্রসেসটাকে নিয়ে আলফ্রেড ক্রসবি বলে যে বিখ্যাত ভদ্রলোক, সেখানে দুটো বই লিখেছেন। একটা হচ্ছে আমেরিকার কনটেক্সটে দ্য কলম্বিয়ান এক্সচেঞ্জ, তার পরবর্তীকালে এটাই তিনি অ্যাপ্লাই করবেন হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, এবং সেই এক ছবি, সেই এক মানচিত্র বদলে যাওয়ার গল্প। অস্ট্রেলিয়া এবং যদি নিউজিল্যান্ডের ইতিহাস দেখি, সেখানেও দেখবো নতুন নতুন ধরনের এই যে প্যাথোজেন, নতুন নতুন ধরনের ব্যাকটেরিয়া, নতুন নতুন ধরনের মানুষকে মারার পর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়ে যাচ্ছে, এবং সেখানকার মানুষ এই একই আমেরিকার যে ফেট, আমেরিকার যে ভাগ্য, সেই একইভাবে তারাও সেখানে মারা যাচ্ছে। সেখানকার মাওরি কমিউনিটি মারা যাচ্ছে উইদিন দ্য অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান যে সেটেলমেন্ট যেটা হচ্ছে তার জন্য আসা উচিত। এই যে প্রথম থেকে শুরু করলাম যে রামমোহন রায় 13খানা মানুষের মাথার খুলি পাঠাচ্ছে, ইউরোপিয়ানরা বারবার করে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে আমরা একটা অনুন্নত জাতি, সো কল্ড আনসিভিলাইজড, আমরা সিভিলাইজড নই, আমরা বড়, আমরা অনুন্নত। এবং এই আর্কাইভের দিকে একটু চোখটা খুলে একটু সন্তর্পণে তাকাই, তাহলে বারবার করে বুঝতে পারবো যে কলোনিয়াল ডকুমেন্টসে, আর্কাইভে বারবার করে এটা আমাদের গিলে টনিকের মতো খাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অনুন্নত, তোমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটু গা কেঁপে উঠবে, একটু হাসিরও বটে সেটা। রেনাল মার্টিন বলে একজন জাবরেল সাহেব ছিল, যিনি কথা বললেই একদম সবাই সাইলেন্ট হয়ে যেত, বক্তৃতা করার সময় কেউ নখ খুঁড়তো না, কেউ ঘুম পেত না, কেউ হাই তুলতো না, এরকম টাইপের রেনাল মার্টিন। এই রেনাল মার্টিনের একটি বই বেরোয় 1826-এ, 10 বছর ধরে, তারপরে আবার রিপ্রিন্ট হয় 1837-এ ফাইনাল প্রিন্টার হয়। ওটার বইটার নাম হচ্ছে নোটস অন মেডিকেল টপোগ্রাফি। সেই নোটস অন মেডিকেল টপোগ্রাফিতে তিনি নানান ধরনের হচ্ছে কাস্টমূলক নেটিভদেরকে অ্যাটাক করার বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তার মধ্যে একটি কথা বলেন যে গান নিয়ে তিনি বলেন যে বাঙালিরা তো খুব হারমোনিয়াম বাজিয়ে গান টান করতে বেশ ভালোবাসে। রেনাল মার্টিন বাঙালির এই গানের যে মানে অহংকার, সেই অহংকারকে প্রত্যেকটা কথায় তিনি চূর্ণ করে দিয়েছিলেন। রেনাল মার্টিন বলছেন যে পাগলা হাতির যদি কান মুলে দেওয়া হয়, তাহলে পাগলা হাতিটি যেরকম চেল্লামিল্লি করে, বাঙালিদের সুরসাধনাও ঠিক হচ্ছে ওই রকম। মানে এরকম আক্রমণ হয়তো রেনাল মার্টিন ছাড়া আর কেউ করেনি আমাদের। তারপরে আমরা কিপলিং এর বিভিন্ন কবিতায় দেখতে পারবো এরকম ধরনের নানান ধরনের কথাবার্তা। এখান থেকেই আবার চলে আসবে সেই হোয়াইটকে সিভিলাইজ করা, আমাদেরকে কানটা ধরে উন্নত করার একেবারে পুরো প্রসেসটা তাদের হাতেই যেন জানা ছিল। কিন্তু আমি এবার একটু অন্য কথা বলবো, বেশি করবো যে সবসময় কি ইউরোপরাই বেস্ট, ইউরোপরাই সুপিরিয়র, আমাদের দেশে আমরা অনুন্নত, এটা কি তাই? আমি যদি এটাকে কোর এবং এটাকে পেরিফেরি হিসাবে ধরি, কোর মানে আমি যদি বলার চেষ্টা করি যে ইংল্যান্ড বা তাদের মতো সুপিরিয়র যে সমস্ত জায়গাগুলো, আর যদি পেরিফেরি বলতে আমি এটা বোঝাই যে কলোনি, এশিয়া, আফ্রিকা, এই সময়ের মতো আমাদের ইন্ডিয়া নিজে, সেই কলোনিগুলো কি সবসময় পিছিয়ে ছিল? তাদের শোনা যাচ্ছে? এই কথাগুলো কেন বলার চেষ্টা করছি বারবার করে, তার একটাই কারণ যে এই কোর আর পেরিফেরি সবসময় একে অপরের প্রতি নির্ভরশীল থেকেছে, একে অপরকে সাহায্য করেছে। এবং এই কোর আর পেরিফেরি যদি একে অপরকে সাহায্য না করতো, তাহলে কিন্তু মোর অর লেস হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্সের ডেভেলপমেন্ট, মেডিসিনের ডেভেলপমেন্ট, এইটা কিন্তু কখনোই সম্ভবপর হতো না। ফলে কলোনি কোথাও না কোথাও পেরিফেরির ওপর যেমন নির্ভরশীল, তেমনি আবার কোর কোথাও না কোথাও পেরিফেরির ওপর। কোর আর পেরিফেরির এই প্রশ্নে বারবার করে আমাদের ফিরে যেতে হবে বাংলা সাহিত্যে। আমরা ইতিহাসের লোকেরা বাংলা সাহিত্য পড়ি না, খুব পাপ কাজ, আমি নিজেও অনেক সেই পাপ কাজ করেছি, কিন্তু এখন সাহিত্য আমাদের পড়তে হবে। কারণ সাহিত্যকে আমি বারবার করে এটা বলার চেষ্টা করি একটা অল্টারনেটিভ আর্কাইভ। সাহিত্যকে আমাদের ব্যবহার করতেই হবে। আর এই কোর পেরিফেরির দ্বন্দ্বে আমরা বাংলা সাহিত্য, বিশেষ করে কলকাতাকে নিয়ে যে আমরা এত গর্ব করি, কলকাতার বাবুরা সব তারা নীতি নির্ধারণ করবে, সব তারা হচ্ছে প্রসেস করবে, এটা একদমই হচ্ছে বাজে কথা। পুরুলিয়ার ভাষায় প্যান্ডা, তাই তো? বেশ, কেন এবার এটা বলছি? কারণ আমরা যদি কলকাতার 20 শতকের সাহিত্যের দিকে একটু যদি আপোষ কাজ দিয়ে তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পারবো নানান ধরনের হচ্ছে চমৎকার ধরনের কথাবার্তা। সেখানে একমাত্র বিষ্ণু দে ছাড়া, এক্সেপ্ট বিষ্ণু দে, বাদ বাকি সবাই তো বাইরে থেকে আসছে। বিভূতিভূষণের কথা বলি,
শৈলজানন্দ মুখোপাধ্যায় যিনি কয়লা খনি শ্রমিকদের নিয়ে এত লিখছেন, আরো বাইরের যারা লেখক আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে আসা লোকেরাই কলকাতার সাহিত্যকে সমৃদ্ধ করছে। বাংলার লোকেরা যদি মানে এখানে থাকেন তারা বুঝতে পারবেন। এবং এই বই এই ধরনের কথাবার্তা কিন্তু সব্যসাচী ভট্টাচার্যের সেই বিখ্যাত যে বইটা অক্সফোর্ড থেকে বেরোচ্ছে ডিফাইনিং মুভমেন্টস ইন বেঙ্গল, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে লেখা হয়েছে। আমি শেষ করব আমার অন্যতম ফেভারিট হিস্টোরিয়ান কার্লো গিন্সবার্গকে দিয়ে। এবং এই কার্লো গিন্সবার্গ বলছেন যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের এখন ছোট ছোট ইতিহাসের দিকে তাকাতে হবে। অনেক হয়েছে ইংল্যান্ড, অনেক হয়েছে ইংরেজি চর্চা, ভারী ভারী বই, মোটা মোটা বই লেখা, ওইগুলো বাদ দাও। এখন যে চর্চাটা করতে হবে সেটা হচ্ছে ভার্নাকুলার সোর্সের উপর গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলা সাহিত্য, আমাদের বাংলায় লেখা অটোবায়োগ্রাফি, এইগুলো কি কথা বলছে? কারণ সাহেবরা যারা কাজ করে ইংল্যান্ডে বসে বসে তারা বাংলা পড়তে জানে না, কিন্তু কার্লো গিন্সবার্গ বারবার করে বলছে যে বাংলা সাহিত্য পড়তে হবে। বাংলা সাহিত্যের কথা বলেনি, বলেছেন লোকাল ডকুমেন্টস, ইউজেস অফ লোকাল ডকুমেন্টস, এটাকে বারবার করে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা নতুন ইতিহাসের সন্ধান পাবো, একটা নতুন ইতিহাস করতে পারবো। এবং সেই ইতিহাসের কথা কিন্তু আমরা জেনেছি আমাদের নাজু স্যারের কাছ থেকে। উনি একটা খুব সুন্দর আজকে বললেন যে একটা পার্টিকুলার মানুষকে নিয়ে এবং তার কর্মপদ্ধতি নিয়ে। আমার পরের স্পিকার নন্দিতাদি বলবেন আরো একটা অল্টারনেটিভ হিস্ট্রির কথা, যে ফিল্ম থেকে আমরা কিভাবে যেতে পারি, ফিল্ম একটা কিভাবে একটা অল্টারনেটিভ আর্কাইভ হতে পারে। তো আমরা এই অল্টারনেটিভ আর্কাইভের উপর জোর দেব। এবং আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে আছে, মিয়া রঞ্জন রায়ের কথাটা একটা দিয়ে শেষ করব। আমার এই বক্তব্যটা পণ্ডিত মানুষের জন্য নয়, তবে পণ্ডিত মানুষের চাইলে শুনতে পারে। আমার এই বক্তব্যটা পুরোপুরি হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, এবং ছাত্রছাত্রীরা যারা পরবর্তীকালে আমাদের এই হিস্ট্রির মেন স্ট্রিমটাকে আরো পাওয়ারফুল করবে, আরো সংগঠিত করবে, আরো সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ এন্ড চিয়ার্স। সিনেমার ক্ষেত্রে একটা সিনেমা সেটা কখন তৈরি হয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, মানে সেটার সময়সীমা আর কোন পিরিয়ডকে সেটা সিগনিফাই করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে কেন ছবিগুলো দেখবেন কালার প্রচন্ড চড়া, সাংঘাতিক চড়া, কারণ অনেক সময় কালার রিলস থাকতো না, মানে পরবর্তীকালে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির এক্সপেরিমেন্টেশন থাকে। আর মাদার পিটারও এমন একটা সময়কার ছবি যেখানে হচ্ছে কি যে মাতৃত্ব এবং দেশ মাতৃকা, সেখানে একটা অ্যাবসলিউটলি গ্লোরিফাইড মাদারহুড। আমি বলবো যে গ্লোরিফাইড অনেকগুলো অ্যাসপেক্ট, মানে এই সময় এই ধরনের ছবি এক অর্থে এগুলো প্রোপাগান্ডার ছবি। আপনার যদি মনে হয় যে এই আজকের যেসব ছবি হচ্ছে সেসব ছবি প্রোপাগান্ডা, তাহলে দিস ওয়াজ অলসো আ পার্ট অফ ইট, কারণ এগুলো প্রোপাগান্ডা। মানে যখন আমরা শ্রী 400 পিস দেখছি, মেরা জুতা है जापानी ये पतलून इंग्लिशस्तानी सर पे लाल टोपी रोशी उसी पे भी दिल है हिंदुस्तानी, সেখানেও কিন্তু ছবি শেষ হচ্ছে যে আমরা আমি এই আইডিয়াল এবং এই আইডিয়ালিজমগুলো কিন্তু প্রয়োজন ছিল। সেটা সিনেমায় প্রয়োজন ছিল, সেটা টেলিভিশনে প্রয়োজন ছিল, সেজন্য হাম লোগের মতন সিরিয়াল হচ্ছে, সেটা বুনিয়াদের মতন সিরিয়াল হচ্ছে। ফ্যামিলিজ অ্যান্ড ফ্যামিলি ভ্যালুজ, হ্যাঁ এই সিনেমাটা, হ্যাঁ যেটা আমরা একটু করে আছি এই সিনেমার এই বিষয়টা এখানটা আমাদের একটা ক্লাইম্যাক্স, ইটস আ ক্লাইম্যাক্স।
বলবো larger than life, but it was this is the one good both behaved ছেলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এরপর আমি আর বারবার করে না করে একবারে 3টে ক্লিপ দেখে নিই, একটু একটু করে ফাস্ট ফরওয়ার্ড করে। হ্যাঁ, লাগান আর একটা লাগান আছে আর একটা রাইজিং মোগল পান্ডাটার নাম করলে হবে। এনফিল্ড রাইফেলের একটা শট যেখানে ওরা ওই গরু শুয়োরের চর্বির ব্যাপারটা রিয়েলাইজ করছে এবং কি করে সেটার মধ্যে একটা পলিটিক্স রয়েছে আর কি, মানে একটা খুব ইন্টারনাল ডিস্টার্বিং পলিটিক্সের মধ্যে বাকিরা ঢুকে যাচ্ছে। দিস ইজ লাগান। লাগান হচ্ছে একটা ন্যাশনালিজমের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। क्या आज आप तो जानते ही हैं, आज तक भी बरखा नहीं हुई है और हमारे पास जो कुछ है उसमें इस साल मुझे बसर हुई जाए वही बहुत महाराज। सो अन्नदाता, हम आपके पास पहले भी करने आए हैं कि आप इस साल का पूरा लगान माफ कर दे मैडम। देखो मुखिया जी, हम समझ सकते हैं कि आप लोगों पर क्या बीत रही है, लेकिन हमारे हाथ भी बंधे हैं। गोरी चमड़ी वाले अपने बाप के सगे नहीं होते। दुगना लगान तो आप लोगों को देना ही पड़ेगा। कैप्टन रसल, ये किसान एक अर्जी लेकर आए मुखिया, ये चाहते हैं कि हम इस साल का लगान माफ कर दें। हमने बता दिया है कि ये नामुमकिन है, देखिए लेकिन ये मुमकिन है। वो कैसे? मतलब है ठीक है, हम लगान माफ कर रहे हैं, लेकिन एक शर्त है। इधर आओ। তো এ হচ্ছে ভুবন, যে অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা করেছে যে আমরা তো গিল্লি ডান্ডা খেলতে জানি, তো ক্রিকেট কি আলাদা কঠিন নয়। It's a clash of egos. बता सकते हैं तुम इस खेल के बारे में क्या जानते हो? बचपन से खेला जा रहे हैं, मामी का गिल्ली डंडा कराते हैं और आप न जाने का क्रिकेट। तो तुम आप ये कह रहे हैं कि क्रिकेट तुम खेल सकते हो? आसान है, ठीक है, तो मैं लगान माफ कर देता हूं, लेकिन तुम ये स्केल में हमें हराना होगा। शर्त यह है कि तुम हमको इस स्केल में हराओ और हम तुम्हारा लगान माफ कर देगा। যেটা একটা আশ্চর্যতম একটা ঘটনা। I'm serious. You beat us in this game, and I'll cancel your tax. लेकिन कहीं तुम हार गया तो तुम हमको ट्रिपल टैक्स यानी 3 गुना लगान देगा, ठीक है? बोलो, शर्त मंजूर है?
Kurdistan. कौन? ठीक है, हम सब बराबर हैं। तुम हमको इसके हल में हराओगे तो तुम्हारे इस साल के तो क्या, हम अगले साल का भी निदान माफ कर देगा। ये मंजूर ठीक है, हम सब बराबर हैं। बस अगले 2 साल And I'm just lost to Bithaka just আমি ওই আচ্ছা ঠিক আছে যাই হোক যাই বোঝা গেছে হ্যাঁ অনেকটা টাইম লেগেছে আর রাইজিংটা তার দরকার নেই আমি এই ছবিটা বলছি মঙ্গল পান্ডের উপর যেটা 1857 হয়েছে আর আশা করা যায় 2 মিনিট একটা এনফিল্ড রাইফেল নিয়ে একটা ক্রাইসিস ছিল এখানে আর কি যেটা সিনেমাতে জাতীয়তাবাদ সিনেমাতে কতগুলো বিষয় হয়েছে এবং সিনেমাটা নিজে ঠিক আছে জানতে ওকে আমার মনে we are also running out of time anyways বড় লম্বা একটা পেপার হতে পারে অনেক বড় পেপার হ্যাঁ এটা অঙ্কনাদের ক্লাসে অনেক সময় বলেছি পড়াতে টড়াতে গিয়ে ইত্যাদি করতে গিয়ে যে জাতীয়তাবাদকে সিনেমায় বিভিন্ন সময় 50-এর দশকে 60-এর দশকে 70-এর দশকে নানানভাবে তো ব্যাখ্যা হয়েছে আবার একটা সময় এসছে যে যখন মনোজ কুমারের একটা ভয়ঙ্কর মানে একটা পেট্রিয়টিজম সেটা অন্য লেভেলের পেট্রিয়টিজম ফলোড বাই সানি দেওল and সানি দেওল সিরিজ অফ ফিল্মস গদর মুক্তমুখ এবার সেখানে কতগুলো জিনিস লক্ষণীয় তো অ্যাবসলিউটলি একটা তো পাবলিক সেন্টিমেন্ট লক্ষণীয় আরেকটা হচ্ছে কিন্তু যে হিস্টোরিসাইজ করা ইতিহাস চেতনা যেটা সেটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ যখন লাইফ পেপার চালিয়ে হ্যাঁ আমি একটা পয়েন্ট একটু একটা ইন্টারেস্টিং আর্টিকেল এই আর্টিকেলটা আমার নিজের লেখা না বিকাশ পাঠে বলে আমি আজ সকালে এটা পেলাম খুঁজতে রাফেজ থেকে বেরিয়েছে সেখানে পেলাম হিস্টোরিসাইজিং দ্য কলোনিয়াল পাস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হিন্দি সিনেমা বহু লেখা ইনফ্যাক্ট রোজেনস্টাইনের খুব ইন্টারেস্টিং লেখা আছে আমার পরিচিত মাস্টারমশাই অনিরুদ্ধ দেশপান্ডের অত্যন্ত ভালো বই আছে সিনেমা নিয়ে তো সেখানে এইটাই বলা হচ্ছে যে সিনেমা being one of the most important modes of entertainment has grown in popularity among the very interesting লেজেন্ড অফ ভগৎ সিং নিয়ে পরপর চলছে 3টে 4টে 5টা মানে প্রত্যেকে তাদের সময় একটা করে লেজেন্ড অফ ভগৎ সিং বানিয়েছে এটা ভীষণ মজা মানে আমি 1960-এ কিরকম লেজেন্ড অফ ভগৎ সিং বানাচ্ছি আমি 80-তে কিরকম বানাচ্ছি সেটাও ভীষণ ইন্টারেস্টিং এটাও আমি কালকের ক্লাসে একটা পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাসে আমার মনে হলো বলতে গিয়ে যে ওই যে ঘটনাটা যে হাইপোথেসিস ওদের বলার ছিল যে কোনটা হাইপোথেসিস আমরা কিভাবে হাইপোথেসিসটা করব এবং সিনেমার ইতিহাস তো তুলনামূলকভাবে নতুন একেবারে নতুন না ফিল্ম স্টাডিজের চর্চা হচ্ছে ফিল্ম স্টাডিজের থিওরি আছে ইংলিশ লিটারেচারে যেমন থিওরি কিন্তু ফিল্ম স্টাডিজের থিওরি আমরা তো ইতিহাসের ছাত্ররা জানি না আমাদের জানবার সুযোগ হয় না তাহলে আমরা ইতিহাসের যারা ছাত্রছাত্রী আমরা কি করে সিনেমাকে দেখব আমরা একটা সিনেমাকে টেক্সট হিসেবে দেখবো আমরা সিনেমাকে বারবার পড়বো আমি আরেকটা আমাদের কালকে 4th সেমিস্টারের ক্লাসে ওরা বললো ম্যাম আমরা মেঘে ঢাকা তারা আপনি দেখিয়েছিলেন
তারপরে আমাদের একজন এসেছিলেন এক্সটার্নাল ম্যাডাম, তিনি বলেছেন। তো দেখলাম যে ছেলে মেয়েরা তারা যে পার্টিশন এবং পার্টিশন ট্রিলজি এবং রেফিউজিস, তাদের থাকা না থাকা সেগুলোর সাথে তারা রিলেট করতে পারছে, তারা সম্পূর্ণ অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারে। কিন্তু ছবি, তার মানে যে ছবি নড়ে চড়ে কথা বলছে, এই ভিজুয়াল মিডিয়ামটা আমাকে কিন্তু সাংঘাতিকভাবে কোথাও না কোথাও নাড়িয়ে দিচ্ছে, কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স করছে। সেটা ইট রিমেইনস ইন ইউর সিস্টেম। সেই জিনিসটাই আমি বারবার করে বলছি। কাজে যখন মেঘেডাঙ্গা তারা শেষ সিনে যে আরেকটি মেয়ে, তারও ঠিক ওই একইভাবে হাওয়াই চটি ছিঁড়ে যাচ্ছে এবং ওই লিগেসি, ওটা কন্টিনিউস, ওটা শেষ হচ্ছে না। ওটা একটা মেয়ের গল্প নয়, একজন নেতার গল্প নয়, একজন নেতার টিউবারকিউলোসিস হচ্ছে, সে ব্লিচড হচ্ছে জীবনে সব ক্ষেত্রে না, ওটা চলমান গল্প, একটা চলমান জীবনের গল্প। হ্যাঁ, কাজে সেই বোধটা, সেইটা যদি আমরা সিনেমা দেখে তৈরি করতে পারি, এবং সেখানে যে কোনো ঘটনা, সেখানে দেশভাগ হতে পারে, সেখানে তার আগে 1947 হতে পারে, ভীষণ ইন্টারেস্টিং রিয়ালিজম নিয়ে বিমল রায়ের ছবি হয়েছে, দো বিঘা জমিনের মতন ছবি হয়েছে, রবীন্দ্রনাথের কবিতা ছিল 2 বিঘা জমি, এবং কখনো কখনো মনে হতে পারে যেগুলো বড্ড বেশি মেলোড্রামাটিক। আমার নিজের কখনো ঋত্বিক ঘটককেও খুব মেলোড্রামাটিক মনে হয়। মানে এরকম আমি বলতে চাইছি, আমরা নিজেরা ইউনিভার্সিটিতে ভাবছিলাম যে একটা সিনে ক্লাব করবো, যে মাথায় রেখে পড়া। হ্যাঁ, কিন্তু সেখানে একটা there is a social message, একটা মেসেজ আছে, এক ধরনের সার্কাজম আছে, হ্যাঁ, এক ধরনের স্যাটায়ার আছে, পলিটিক্যাল স্যাটায়ার। ঠিক আছে, আমি আমার আমি অনেকগুলো বিষয় পরবর্তীকালে আমার সুযোগ পেলে বলবো। অনেক ধন্যবাদ, আপনারা সবাই ধৈর্য ধরে শুনলেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ডক্টর নন্দিতা ব্যানার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। হিন্দি সিনেমা কিভাবে আমাদের ইতিহাসকে একবার নিজের মনে আর কি নবজাগরণের সৃষ্টি করছে, জাতীয়তাবোধের সঞ্চার ঘটাচ্ছে, তারই তিনি ব্যাখ্যা করলেন। বিষয়টা বড় এবং আরো অনেক সময়ের প্রয়োজন ছিল। তার পাশাপাশি আমরা দেখলাম বেশ কিছু ক্লিপ দেখলাম, যে ক্লিপগুলো আমাদের খুবই পরিচিত এবং কোথাও না কোথাও জাতীয়তাবোধের একটা নাড়া কিন্তু আমাদের দিয়ে দেয় আমাদের হৃদয়ে আর কি। থ্যাংক ইউ ম্যাম, এরকম একটি সুন্দর বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আগামী দিনে আমরা চেষ্টা করব, সব স্যারকেই বলছি, আগামী দিনে আমরা চেষ্টা করব এই ধরনের আরো সেমিনার করার, এবং আপনাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানাবো, এবং সময় নিয়ে, যেখানে আপনারা প্রত্যেকেই আপনাদের যে সময় প্রয়োজন সেই সময়টি আমরা দিতে পারি, তার প্রচেষ্টা আমাদের চিরকাল থাকবে। আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই। আমরা এই প্রথম সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর একটা লাঞ্চ ব্রেক হবে, তারপরে কিন্তু পেপার প্রেজেন্টেশনের বিষয় আসবে। যারা পেপার প্রেজেন্ট করতে চান আপনারা থাকবেন এই সেমিনার হলে। হ্যাঁ, আর তার আগে এই যে আমরা আলোচনা শুনলাম, সাদা আলোচনা করলেন, ম্যামরা আলোচনা করলেন, কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো ওই আলোচনার বিষয়ের উপরে, তাহলে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। কোনো প্রশ্ন যদি থেকে থাকে, যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের কিংবা স্টুডেন্ট, কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও যে কোনো বিষয়ের উপর, যেগুলো আলোচনা তোমরা শুনলে, তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, বলছিলাম যে আগে
সাঁওতালদের বিষয়ে বলছিলেন তো আপনি যে মডেল যে এখন ইন্ডিয়া সেখানে সাঁওতালদের শিক্ষার হার কেমন মডার্ন এখন যে মানে পোস্ট কলোনিয়াল পিরিয়ড যেটা হ্যাঁ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে সাঁওতালদের শিক্ষার হার দেখুন এখন বর্তমান অবস্থায় শিক্ষার হারের ক্ষেত্রে এখনো সেই অর্থে সাকসেসফুল বলা যায় না, কেননা মানে জনসংখ্যার নিরিখে সাঁওতালদের শিক্ষার ক্ষেত্রে এখনো প্রতিবন্ধকতা আছে, কেননা শিক্ষার আমি নাই বিশেষ করে এই 2011 সেন্সার সেখানে মোটামুটি বলা হচ্ছে যে ওই 40 to 45, তো এই যে শিক্ষার হারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এখনো পশ্চাৎপদতা আছে এবং সেক্ষেত্রে যে ইনিশিয়েটিভগুলো গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ নন গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ এগুলো চলছে, কিন্তু লেখনা আছে, ঘাটতি আছে। সেই ঘাটতি গুলো আগামী দিনে হয়তো কেটে যাবে, আশা করি অগ্রগতি ঘটবে। ওকে ম্যাডাম, মহিলারা তো সব ক্ষেত্রেই মানে মার্জিনাল, সব মানে মার্জিনাল, তাই না? প্রান্তিকতা মানে প্রান্তিক, একদম প্রান্তিকতাই প্রান্তিক, সেটা আদিবাসী সমাজে আরো বেশি করে আছে। সে তারা মানে এমনি মার্জিনাল সোসাইটি বলা হয় সমাজকে, তারপরে মহিলারা তো অন্যান্য সমাজের নিরিখে আদিবাসী সমাজে আরো বেশি পিছিয়ে আছে। এখন হয়তো কিছুটা অগ্রগতি হচ্ছে, এখন যেহেতু এডুকেশনাল যে কনসিয়াসনেস এটা মাস লেভেলে মানে স্প্রেড করছে, কনসিয়াসনেস গুলো স্প্রেড করছে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, ফলে মহিলারা ও মেয়েরা এখন অনেক বেশি মানে শিক্ষামুখী হয়েছে, এটা একটা আশার আলো। কিন্তু এখনো পথ অনেক বাকি, হ্যাঁ, মাইলস টু গো, এখনো অনেক দীর্ঘ পথ। থ্যাংক ইউ স্যার। ম্যাম তাই তো আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা ফার্স্ট সেশনের সমাপ্তি ঘোষণা করবো। তার আগে আমার নিজের কোশ্চেন আছে একটা, আমি কোশ্চেন করবো নন্দিতা ম্যামকে। মানে আমি ঠিক জানতে চাই এটা যে এই যে হিন্দি সিনেমা এটা আমাদের জাতীয়তা বোধের যে বিকাশ, যেটা মনে হয়েছে আমাদের আমার ক্ষেত্রে আর কি, যে এটা আমরা দেখি যে আমরা কোনো একটা যে সানি দেওয়ালের যে সিনেমা যে সিরিজের কথা বলা হচ্ছে দাদা নিয়ে যাই হোক, কিংবা অন্যান্য সিনেমা, সেই সিনেমা হলের মধ্যে আমাদের রিঅ্যাকশন একটা থাকে, তখন আমরা হাততালি দিচ্ছি, আমরা প্রচুর মানে মেরা ভারত মহান অনেক কিছু বলছি, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে সেই জাতীয়তা বোধের কোনো একটা খামতি পরবর্তী সময় থেকে যাচ্ছে। তো এই ইমপ্যাক্টটা কতখানি পড়ছে বা এটা কি সত্যি করে? সিনেমা আমার ধারণা সাংঘাতিক প্রভাবিত করে, না হলে লোকে সিনেমা দেখে ক্রাইম একটার পর একটা হয়। এবার জাতীয়তা বোধ আপনি যেটা বলছেন যে প্রাইমারিলি তো হয়, এমনকি জাতীয় সঙ্গীত থেকে শুনে আমাদের হতে পারে, ফ্ল্যাগ ওয়েস্টিং দেখে হতে পারে, হ্যাঁ। এবার সেটা দীর্ঘস্থায়ী হয় কিনা, দীর্ঘস্থায়ী হয়তো সবসময় হয় না, হ্যাঁ, কিন্তু সিনেমা ডেফিনেটলি রোল প্লে করে। এবং সিনেমাতে তো আমি রিসেন্টলি এই যে ছবিটা ভিকি কৌশলের, সেটা দেখে সবাই ওখানে খনন কার্য করতে চলে যাচ্ছে, অরঙ্গজেব স্টক পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে সিনেমা কোন লেভেলে প্রভোকেশন তৈরি করে, কমিউনালিজমের ক্ষেত্রে তো এবং দীর্ঘকাল ধরে রোল প্লে করে এসছে। এবং আই ফিল দ্যাট সিনেমা হ্যাজ গট ইটস ওন মোরাল রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। খুব যে সমস্ত
এলাকা আগে খুব যেখানে ম্যাচুরিটি কম আছে লোকে, সেখানে যদি এক্সপ্লিসিট সেক্স এন্ড ভায়োলেন্স দেখানো হতো তার দে উড হ্যাভ বিন ব্যাডলি অফেন্ড। হ্যাঁ, কাজেই গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস বোথ হার্ট। এবং একটা সময় আমাদের সিনেমা শুধুই এন্টারটেইনমেন্ট, যে আমি সারাদিন কাজ করে এসে আমি একটা সিনেমা দেখছি, তো কাজে আমার যে রোজকার ড্রাজেরি সেটা আমি সিনেমায় দেখবো না। আমি সিনেমায় দেখবো একটা রোজি চিকস, সুন্দর নায়ক নায়িকা, সুন্দর লোক, মানে এই সিনেমা আমাকে একটা ফেয়ারিটেল রোম্যান্স আমাকে একটা এসকেপ করতে, এসকেপিংসের মধ্যে নিয়ে যাবে, সেটা দ্যাট ওয়াজ অলসো অ্যান এক্সপেকটেশন। কাজে যখন আমি উপকারের মতন ছবি, মনোজ কুমারের ছবি হচ্ছে, বা সানি দেওয়াল সেটা সাংঘাতিক কিছু করছে, কিন্তু শুধু সুপারম্যানও করছে, তা আমরা বাহুবলীও দেখছি, আমরা তো অ্যাকসেপ্ট করছি। যে কোনো কিছু লার্জার দ্যান লাইফ সেটা তো অ্যাকসেপ্টেন্স আছে, এবং সেটার মধ্যে দিয়েও মেসেজ, যেটা আমি মাদার ইন্ডিয়ার কথা বললাম, যে মাদার ইন্ডিয়া ইটসেলফ ইজ লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। রিজিওনাল সিনেমা বিশেষ করে সাউথ দের অটোনোমাস, ওরা পরোয়া করে না, কিন্তু ওরা হচ্ছে যে উই আর দ্য ইন্ডাস্ট্রি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ভার্চুয়াল বললো না কি একটা বলতো, সেটা বলতে অনলাইনে কি আছে? ওই লাঞ্চ খেতে খেতে কথা হবে, আমি বাকি যাবো। এই নীতি এবং আইনগুলি উপজাতি এবং তাদের পূর্বপুরুষ বনের মধ্যে সম্পর্ককে পরিবর্তিত করেছে, প্রায় পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ে জীবিকা নির্বাহের জন্য উত্তেজনা তৈরি করে। যদিও এই নীতিগুলি বনরক্ষা এবং সংরক্ষণের লক্ষ্য দৈনন্দিন বেঁচে থাকার জন্য বনের উপর নির্ভর করে। এই গবেষণায় পুরুলিয়া জেলার বেদিয়া উপজাতির উপর বননীতি এবং বন আইনের প্রভাব অন্বেষণ করা হয়েছে। এই পরীক্ষা করে দেখা হয়েছে যে এই নীতিগুলি কিভাবে বন সম্পদের উপর তাদের বেদিয়া উপজাতিরা প্রোটো অস্ট্রেলিয়া
বর্তমানে বেদিয়া সম্প্রদায়ে বিভিন্ন ধরনের বাহ্যিক চাপের কারণে সাপ খেলা নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ অনুসন্ধান বেরিয়ে এসেছে যা সম্প্রদায়ের মুখোমুখি চ্যালেঞ্জ এবং সুযোগ উভয় তুলে ধরে। ঐতিহ্যগতভাবে জীবিকার জন্য বন সম্পদের উপর নির্ভরশীল বেদিয়া উপজাতির বন শাসনের বিকাশের কারণে গভীর পরিবর্তনের সম্মুখীন হয়েছে জীবিকা এবং অর্থনৈতিক নির্ভরতা। বেদিয়া উপজাতির সাথে অর্থনৈতিক বেঁচে থাকার জন্য বন সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভর করে, যার মধ্যে রয়েছে ফল, ওষুধ, গাছপালা সংগ্রহ এবং ছোট প্রাণীর শিকার। সাংস্কৃতিক পরিচয় এবং অনুশীলন। বননীতি বেদিয়া উপজাতির সাংস্কৃতিক পরিচয়কে প্রভাবিত করেছে। ঐতিহ্যগতভাবে বনতাদের আধ্যাত্মিক বিশ্বাস এবং সাংস্কৃতিক অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ। নীতি কাঠামোতে সচেতনতা এবং অংশগ্রহণ। গবেষণায় বেদিয়া অধিকার সম্বন্ধে সীমিত পরিবর্তন করা হয়েছে। মাঝি বাবাকে যিনি গ্রাম পরিচালনার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন, তিনি হলেন পারানিক। এই পারানিকের ভূমিকা কিন্তু বেশ সম্মানীয় স্তরের এই মানুষ এই গ্রাম সমাজ কাঠামোয়। এছাড়াও আমরা দেখি যোগ মাঝিকে। এই যোগ মাঝিকের গুরুত্বপূর্ণ ভূমিকা কি, যে সাঁওতাল সমাজে বা সাঁওতাল গ্রামের মধ্যে যে সমস্ত যুবক যুবতী বা তরুণ তরুণীরা রয়েছে তাদেরকে নৈতিক শিক্ষা দেবে, তাদের কালচারাল প্রোগ্রাম করা শেখাবে, তার সমস্ত বিষয়ে তাদেরকে রক্ষাকর্ষণ করবে, যাতে তারা সমাজকে বিনষ্ট না করে সেই সম্পর্কে তাদের সঠিক জ্ঞান দেবে, নৈতিকতার সে শিক্ষা দান তাদেরকে দেবে। এছাড়াও আমরা এরপরে যাকে আমরা দেখব যোগ পারানি। যোগমাঝির অবর্তমানে যিনি গ্রামের সাঁওতাল যুবক যুবতীদেরকে দেখভাল করেন সেই যোগমাঝি। এরপর এই গ্রাম সমাজের মধ্যে আমরা তো প্রতিটা সমাজে তো ধর্মীয় বিশ্বাসের মধ্যে থাকি, তাহলে সেই ধর্মীয় দেবতাদের সঙ্গে যিনি আমাদেরকে কি করে দেন, মেলবন্ধন করে দেন। অর্থাৎ আমি যার কথা বলতে চাইছি তিনি হলেন নায়কে, অর্থাৎ সাঁওতাল সমাজের বা কোন গ্রামের প্রধান পুরোহিত, তিনি দেবতার সঙ্গে সাঁওতালদের একটা যোগসূত্র বা মারাঙ্গুরির সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেন। তো ইনি সমাজকে ধর্মীয় পথে এবং আজকের সাঁওতাল সমাজের মানুষকে ধর্মীয় আদর্শে চলার জন্য বার্তা দিয়ে থাকেন এবং সমস্ত উৎসব অনুষ্ঠান সময়কালে তিনি পুজো অর্চনা করে থাকেন। এছাড়াও এই প্রধান পুরোহিতকে যিনি সহযোগিতা করেন তিনি হচ্ছেন কুডাম নাইকে, সহকারী পুরোহিত। তার কাজ কিন্তু বিখ্যাত। আমরা সবাই কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করি, অর্থাৎ কি আমরা মরণের পর সবাই আছে এই জ্যোতিষ দেখালে হাত হয়েছে, এই এটা করতে ওটা করতে হবে। তেমনি যেসব অপদেবতা রয়েছে সেই অপদেবতাকে সন্তুষ্টি বিধান কাজ হচ্ছে এই কুডাম নাইকে। কুডাম নাইকে কি করেন, মানে তার জীবন ভূমিকা বললে বিশ্বাস করবেন না। এর সাঁওতাল সমাজের ভিতরকার কথা বলছি, বাইরের অনেক কথা তো আমরা জানি সবাই। তার এখান থেকে যেটা হয়তো পুরু বলা হয় সম্ভবত, এখান থেকে রক্ত নিয়ে তিনি পুজো করেন অপদেবতাকে, যেটাকে বলা হয় গুরু মায়া। এটা বিরাট শক্তির একটা ব্যাপার। সমস্ত অপদেবতাকে তিনি কি করেন, সন্তুষ্টি করার চেষ্টা করেন। এছাড়াও আমরা দেখব যে এই গ্রাম সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি মাঝি বাবা বা মাঝি হারামের যিনি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ গ্রাম সমাজের মডেল, যাকে তারা গ্রাম পরিচালিত হয়ই না। মৃত্যু, জন্ম, বিবাহ সমস্ত ঘটনায় যিনি গ্রাম সমাজকে ঘরে ঘরে যিনি বার্তা দিয়ে থাকেন। সভা সমিতি পরিচালনার ডাকোয়া যাকে বলা হয়, খবরদার যাকে বলা হয়, তার বিরাট বড় ভূমিকা থাকে। তাহলে এই প্রশাসনিক পদবিন্যাসের উপর নির্ভর করে কিন্তু সাঁওতাল সমাজ বা সাঁওতাল গ্রামের পরিকাঠামোটা কিন্তু তৈরি হয়েছে।
এই এই যে প্রশাসনিক পদবিন্যাসে যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে একসঙ্গে সাঁওতাল সমাজে খুব প্রতিলাভ সম্মানিত ব্যক্তি যাদেরকে মড়েহর বা পঞ্চপ্রধান বা পঞ্চদনা বলা হয়। এই স্ট্রাকচার বা এই পরিকাঠামো দেখে বিখ্যাত ভারতীয় নৃতত্ত্ববিদের তিনি জনক শরৎচন্দ্র রায় তিনি বলেছেন যে প্রথমত সাঁওতাল এবং মুন্ডা রায় পঞ্চায়েত ব্যবস্থার দাবিদার, মানে তারাই এই পঞ্চায়েত সিস্টেমটা পঞ্চায়েত ব্যবস্থাটা কিন্তু তারা করেছেন। এই স্ট্রাকচার এই পরিকাঠামো দেখে কিন্তু শরৎচন্দ্র এই কথাটা বলেছেন। এবং খুব ভালো বলেছিস। তাহলে এই যে এবং এই পদবিন্যাস এবং তার জুডিশিয়াল যে আইনগুলো রয়েছে, যখন ইংরেজরা চলে এলো সে আমরা জানি সে পলাশীর যুদ্ধ, সন্ধিক্ষণ, এরপর 64 বক্সার যুদ্ধ, তারপরে সে কি বলবো সেই ছোট্ট দ্বীপের দাবদাবালি রাজ করা ভারতবর্ষকে একদম নিজের হাতের মুঠোয় করে নিয়ে আনা, তারপর সে অরণ্য আইন, তারপর খ্রিস্টান ধর্মান্তরিত সাঁওতালদেরকে, এরপর আমরা অনেক বিদ্রোহ দেখেছি। সে ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে আদিবাসীরা বিদ্রোহ করেছিল, সেই বাবা নীলকামাজির বিদ্রোহ আমরা দেখবো, সিধুকানের বিদ্রোহ থামা, কিন্তু যে আন্দোলনগুলো আমরা দেখিনি, মেলি আন্দোলন ময়ূরভঞ্জে হয়েছিল 1917 সাল, এছাড়া আমরা দেখবো সাপাহর মুভমেন্ট আমরা দেখবো ধর্মীয়তার বিরুদ্ধে এটা করেছিল, যার ফলে একটা সাঁওতাল সমাজের মধ্যে যে ঔপনিবেশিক প্রভাবটা না এত সুন্দর করে পড়েছিল, যার পর আমরা সাঁওতাল পরগনা আমরা দেখবো, সাঁওতাল পরগনা এসপিটি অ্যাক্ট নাকি সতনাথপুর আমরা এগুলো দেখবো। এর সত্ত্বেও তখন যে সাঁওতাল সমাজের যে প্রাচীন রীতিনীতি তখন কিন্তু বদলাতে পারেনি, জোর জুলুম করে চাপিয়ে দিলেও এই ব্রিটিশ আইন কানুন। কিন্তু লক্ষণীয় বিষয় বর্তমানে এই প্রাচীন রীতি ঐতিহ্য কতটুকু থাকবে এই কথা তো আমি বলতে পারবো না, সেটা সময় বলবে। এই ক্ষেত্রে আরেকটা বিখ্যাত মানুষের কথা আমি বলবো, সেই বিখ্যাত মানুষের কথা দিয়ে আমি এই আলোচনাটা আমি শেষ করব। বার্নার্ড কোন তিনি বলেছেন যে সাঁওতালদের মধ্যে অতীত ঐতিহ্য অর্থাৎ ট্র্যাডিশনাল পাস্ট এবং ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল অর্থাৎ অতীত ইতিহাস দুইয়ের উত্তরাধিকারী কিন্তু তারা ছিল, কিন্তু বর্তমানে এই ট্র্যাডিশনাল পাস্ট এবং ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল কতটুকু থাকবে, হিস্টোরিক্যাল পাস্ট কতটুকু থাকবে এটা কিন্তু সময় বলবে। এই ধীর গতি সম্পন্ন, ধীর গতি বলবো না, এই প্রবাহমানতা, এই বহতা সাঁওতাল সমাজের যে সমাজ বিন্যাস সেটা বর্তমান কালের আমরা যদি সরকারি গভর্নমেন্ট বডিগুলো দেখি সাঁওতাল সমাজের থেকে হয়তো মনে হয় আমার সেটা কালেক্ট করা হয়েছে বা সেটাকে অনুকরণ করা হয়েছে, সে পঞ্চায়েত ব্যবস্থায় বলুন, ব্লক স্তরে বলুন বা আপনি জেলা স্তরে বলুন। প্রাচীন কালের এই আদিবাসীদের যাদেরকে আমরা একসময় অশিক্ষিত বর্বর অরিজিনাল বলতাম, তারা কিন্তু আজ কতটা তাদের পরিবর্তন চেঞ্জেস আমরা দেখবো, তাদের কাছ থেকে কিছু শিখেছি। তাহলে এই বলে আমার এই আজকের প্রবন্ধের যে শেষ টুকুটা আমি সমাপ্ত করছি। আমি আরেকবার ধন্যবাদ করতে চাই এখান থেকে উপস্থিত আছেন কলেজের যারা আছেন সবাইকে। এখানে এসে একটু সাইন করুন। So, I'm Sudhakar and I have completed my graduation from this college. Currently, I'm in RKNRIS, Karwai. Indian writer, and most of his works based on the fictional town called Malgudi. And he experienced a major turbulent time during Indian independence, and he was highly inspired by Mahatma Gandhi's non-violent his movement actually, and he is inspired from Gandhi, and in his works we can see the time period and the influence of Gandhi from his work.
So now I will show that how modernization is impacting the traditional Indian society at the time during colonial period. So in the first phase, the actually village is impacting by the construction of the railway, and because of railway, how the village is getting impacted. So because of railway, all over people are coming to that village, and from all. Economic changes is just getting impacted to the village. So, for example, new career opportunities are beginning, just like photo shop and hotels and other kind of things are happening also. And then Malgudi is just becoming a tourist spot. So the people are coming to that village, and then they are traveling throughout the village and exploring that place also. And then we can see that how modernization also impacting the characters. So for example, Rosie, Raju, and then Raju's mother. Here the major characters are major character is Raju, and then Rosie and Marco. They are just coming to that village. So Rosie marries to Marco, and Rosie symbolizes the blending of modernization and in tradition. So Rosie, the name is itself shows Rosie. So Rosie, the name is not a traditional name; it's a modern name, Rosie. And Rosie, she belongs to a lower caste woman. And similarly, at the same time, she has completed her masters in economics. So being a lower caste female, she just marries Marco, who was a scholar and who came to Malgudi to just study the cave paintings into that place. So from a lower caste woman, she marries Marco, a higher caste man also. So here she is just rejecting the traditional, here is the conflict between tradition and modernity. So being a lower caste woman, she is marrying a higher caste man also. And then she just being also, though her name was Rosie, she just changes her name to Rosie to Nalini, and she was highly just wants to pursue her career as a dancer. So she learns Bharatanatyam, and she wants to pursue her career in Bharatanatyam also. So here she just changing her name from Rosie to Nalini and explores her career as a dancer, and then becoming an independent woman. So then there she is just blending the tradition and modernity. So being a modern woman, educated masters in economics also, but then she is just shifting to her Bharatanatyam, Rosie to Nalini. So this is her changes. And then Raju. So Raju earlier he was has a shop in the village, but then after colonialism, because of railway, so the village is shifting to railway station. So Raju's father built a shop at the railway station, and then here Raju, so from a village boy, he just became a tourist guide. He became a tourist guide, and then throughout the novel we can see that. So Rosie, though she was the wife of Marco, she just started to live with Raju also without marriage. So the relationship is very much scandalous according to that time also. So here, now that at the end of the novel, what we see is that Raju is becoming a saint, a just holy man, and then he is guiding the people of that village. So from a village boy, then a tourist guide, then finally a saint. So here he is just coming to the tradition, to his root. So where Rosie is just blending of modernization and tradition, Raju is shifting to his tradition again. And for example, so we can talk about Raju's mother also. So Raju's mother was a traditional woman. Actually, what is your contribution? And the changes every characters. Yes. So your characters also be changed. Yes, yes. So what are the main first what you are meaning that your paper? So I want to say that how because of modernization, so how the place is changing, Malgudi is changing. At the same time, the impact on the characters also. Yes. So
Raju is also changing. Raju is getting to his roots. He became a wholly Malaysian. And then Rosie shows the blending of modernization and tradition. Raju's mother, she just shows the tradition. So just we can see that colonialism both have a positive and negative impact also. So thank you. Any impact of this society and individuals. Okay, so you can sign here. The next Devashish Boxi. আমার টপিকটার নাম হচ্ছে দি রিমার্কেবল কন্ট্রিবিউশনস অফ 3 ভিশনারি কুর্মী মাহাতো লিডার্স দেবেন্দ্রনাথ মাহাতো, রামকৃষ্ণ মাহাতো অ্যান্ড সীতারাম মাহাতো। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলছি। আচ্ছা, পুরুলিয়া মানেই কিন্তু মাহাতো যদি আমি বলি মনে হয় ভুল নয়। আমার মতে কেউ একমত হবেন, কেউ না হবেন, কিন্তু পুরুলিয়া মানে মাহাতো, মাহাতো মানে পুরুলিয়া। আচ্ছা, এই পুরুলিয়া মাহাতো কুর্মী মাহাতোতে 3 জন লিডার, অনেক লিডার আছেন রাজনৈতিক, তার মধ্যে 3 জন আজকে আমি নিয়েছি। সেটা হচ্ছেন দেবেন্দ্রনাথ মাহাতো, রামকৃষ্ণ মাহাতো আর সীতারাম মাহাতো। দেবেন্দ্রনাথ মাহাতোর নাম আপনারা অনেকেই হয়তো জানেন, মানে চালু কথায় তিনি দেবেন মাহাতো নামে পরিচিত। আমাদের সদর হসপিটাল আছে বা পুরুলিয়া যে মেডিকেল কলেজটা আছে তার নাম। আরেকজন হচ্ছে রামকৃষ্ণ মাহাতো, তিনিও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, আর সীতারাম মাহাতো। তো দেবেন্দ্রনাথ মাহাতো এমপি ছিলেন এবং পুরুলিয়ার অনেক কাজ করেছে, অনেক কিছু উন্নয়ন করে গেছেন। আমার ডিটেলস বলার সময় রামকৃষ্ণ মাহাতো জয়পুরের এমএলএ ছিলেন, তিনিও অনেক কাজ করেছেন। আচ্ছা, দেবেন্দ্রনাথ মাহাতো বর্তমান ছেলে মানে পুত্র নেপাল মাহাতো, তিনি পুরুলিয়ায় গুরুত্বপূর্ণ একজন নেতা। রামকৃষ্ণ মাহাতো ছেলে হচ্ছে শান্তিরাম মাহাতো, আর তৃতীয় জন হচ্ছে সীতারাম মাহাতো, তার ছেলে হচ্ছে মৃগাঙ্ক মাহাতো। এই 3 জন কিন্তু পুরুলিয়ার উন্নয়নে, আরও আছেন নকুল মাহাতো আছেন, আরও অনেকে। এই 3 জন পুরুলিয়ার উন্নয়নে বিশাল ভূমিকা গ্রহণ করছেন। আর মাহাতোদের পুরুলিয়ায় বিরাট ভূমিকা ছিল স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে সর্বশেষ যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাদের পুরুলিয়ার কুর্মী মাহাতোর ভূমিকা ছিল সবার। 2জন শহীদ হয়েছিলেন, অসংখ্য আহত হয়েছিলেন। এই 3 জন নেতা বা আরো আছেন, এই 3 জনের নেতার ভূমিকা ছিল অসামান্য গুরুত্বপূর্ণ। আজ এই বলে বক্তব্য শেষ করছি। Hello. Honorable Chairperson, respected professors and dear student. Myself Sasikanta Murmu. Today my title of the topic, Contribution of Tribal Freedom Fighters in India's Struggle for Independence. সময় খুবই কম আছে আর কি, আমি পুরো আমার পেপারটার সামারিটা বলবো। আমরা সবাই জানি যে 200 বছরের বেশি আমাদের ভারতবর্ষ ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল এবং দেশকে স্বাধীনতা করার জন্য আমাদের ভারত মায়ের বীর সন্তানেরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিপ্লব করেছে এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার লড়াইয়ে অন্যান্য জাতি গোষ্ঠীর মতোই যারা ট্রাইবেল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু এই ভারত মাকে শৃঙ্খলামুক্ত করার লড়াইয়ে সামিল হয়েছিল। এই পুরো ভারতবর্ষের প্রথমে আমি ট্রাইবেল কাদের বলা হয় সেটাকে খুব সংক্ষেপে ব্যাখ্যা করেছি। আমাদের আর্টিকেল যদি দেখা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের 342, এখানে কিন্তু শিডিউল ট্রাইব কারা এবং তাদের কি ক্যারেক্টার আছে, তাদের জীবনযাত্রা কি, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা সেখানে রয়েছে এবং সেই বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বা নিরিখে আমরা বলতে পারি যে যাদেরকে শিডিউল ট্রাইব বলা হচ্ছে অ্যাকচুয়ালি তারাই কিন্তু ইন্ডিজিনাস পিপল এবং
তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই আদিবাসীদের অবদানকে যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে পুরো 4টে রিজনে আমি ভাগ করেছি। একটা হচ্ছে নর্থ ইস্ট রিজন। এই নর্থ ইস্ট রিজন যদি আমরা দেখি তাহলে সেখানে এখানে আছে তিরোজ সিং যে আসাম থেকে আন্দোলন করেছিল, খাসি রেভলিউশন, যেটা 1833 হয়েছিল। নেক্সট হচ্ছে মিডিল ইন্ডিয়াতে একটু ধরবেন, মিডিল ইন্ডিয়া যদি দেখি আমরা তাহলে বীর গুন্ডাধর 1910 ছত্তিশগড়ে আন্দোলন করেছিলেন। ভীমা নায়ক মধ্যপ্রদেশ 1857 এবং তান্দা ভীম মধ্যপ্রদেশে 1878 থেকে 1890 পর্যন্ত। নেক্সট, এখানে আমরা ওই নাম করতে পারি আর কি, তান্দা টুপি যার নাম আর কি, ইনি কিন্তু ছিলেন মানে ইন্ডিয়ান রবিনহুড, যিনি ব্রিটিশদের কাছ থেকে মানে ব্রিটিশদের যে সমস্ত আর কি আর্থিক সম্পদ ছিল সেগুলো লুট করে নিয়ে আসতেন এবং তিনি দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতেন। তো এনার অবদানটাও যথেষ্ট রয়েছে। ইনি ট্রাইব। নেক্সট হচ্ছে সাউথ ইন্ডিয়াতে যদি আমরা দেখি তাহলে আল্লুরি সীতারাম রাজু অন্ধ্রপ্রদেশে এবং কুমারাম ভীম তেলেঙ্গানাতে আর রামজি গুন্ড ইনি তেলেঙ্গানাতে, ইনারা আন্দোলন করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। নেক্সট একটু, এখানে যে দুজনের নাম তোমরা এই সিনেমাটা সবাই দেখেছো, ট্রিপল আর। এখানে ট্রিপল আর আগে স্লাইড যাও। এই ট্রিপল আর যাদের আগে স্লাইড আগে হ্যাঁ, এখানে যে আল্লুরি সীতারাম রাজু এবং কুমারাম ভীম এই দুই বীর আদিবাসী যোদ্ধা, তাদের সংগ্রাম, তাদের জীবন, তাদের লড়াই, এইটাকে ভিত্তি করে এটার উপর বেশ করে নেক্সট এই যে সিনেমা ট্রিপল আর, এই সিনেমাটা হয়েছিল। এই যে দুটো চরিত্র, এটা হচ্ছে আল্লুরি সীতারাম রাজু আর কুমারাম ভীমান ক্যারেক্টার আর কি। নেক্সট ম্যাম, নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট, এই সাইড ওয়েস্ট পার্ট অফ দ্য ইন্ডিয়া। এখানে আমরা যদি দেখি তাহলে এই যে রয়েছিল যে হলদিঘার যে যুদ্ধ যেটা হয়েছিল অনেক না আগে, ওটা ব্রিটিশ পিরিয়ডের আগে, সেখানেও কিন্তু মানে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন মুঘলদের বিরুদ্ধে। আর রানী দুর্গাবতীর নাম আমরা ইতিহাস সবাই জানি, এনারও ফ্রিডম ফাইটার, অর্থাৎ ব্রিটিশদের পূর্বেই এই যে যারা ছিল মুঘল তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এটা একটু মানে আমাদের এই রিজনটা পড়ছে। এখানে যদি আমরা দেখি তো বাবা তিলকা মাঝি, যাকে জবরা পাহাড়িয়া নামে মানে বলা হয়ে থাকে, 1785 সালে এই রেভুল তিনি করেছিলেন। আর নীলাম্বর পিতাম্বর দু ভাই যারা খেরওয়াল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর এই বুধু ভগতের আন্দোলন যেটা কোল রেভলিউশন আমরা জানি। আর ভারতীয় বা বিরসা মুন্ডা উলগুলান, এটা আমাদের সবার কাছে চিরপরিচিত, তিনি লড়াই করেছিলেন জল জঙ্গল জমির জন্য। এরপরে যেটা একটু আলাদা করে দেওয়া আছে সেটা হচ্ছে সান্তাল হুল, যেটা সান্তাল রেভোল্ট হয়েছিল। আমরা সবাই জানি 4 ভাই 2 বোন, ইতিহাসে বিরল একটা পরিবারের 4 ভাই আর 2 বোন স্বাধীনতা সংগ্রামের লড়াই অংশগ্রহণ করছে এবং জীবনকে আত্মত্যাগ করে দিচ্ছে। সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুল ও ঝানু। এবং এটা নিয়ে অনেক ভিনসেন্ট অগাস্টাস স্মিথের প্রচুর কথা আছে কিভাবে লড়াই হয়েছিল। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মানে মানে সাঁওতাল বিদ্রোহে যত শহীদ হয়েছিল, মানে সমগ্র স্বাধীনতার সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার অর্ধেক শহীদ কিন্তু হয়নি। ভীমসেন স্মিথের ওই যে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পেজ নাম্বার 226, এখানে কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট ম্যাম। হ্যাঁ, এবার এই ট্রাইবেল ওমেন, ট্রাইবেল মানে আদিবাসী মহিলারাও, নারীরাও যে এই লড়াইয়ের ময়দানে সামিল ছিলেন। ফুলজানোর কথা বলেছি, সিঙ্গি দায় রয়েছে, এখানে গ্রেট আন্দামানিতেও লড়াই হয়েছিল এবং রানী হুইদিন্দুল্লু এটা নাগা ছিলেন, নাগা মুভমেন্ট, সেটা মণিপুর হয়েছিল 1932। হ্যাঁ, আর এই যে যেটাকে আমরা জানি যে লক্ষ্মীবাই অফ বেঙ্গল, সবাই জানি এটা রানী শিরোমণি। হ্যাঁ, ব্যাস শেষের দিকে আমরা চলে এসেছি। এরপর পরবর্তী সময় যে সিপাহী বিদ্রোহ বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট,
এক্ষেত্রেও আদিবাসীদের প্রচুর যোগদান রয়েছে। একটা ছোট্ট একটা ইতিহাসের পাতায় যেটা নেই, আমরা খুঁজে পাই না সহজে, সেটা ক্ষুদিরাম বসু যে বোমা নিক্ষেপ করেছিলেন, সেখানে বোমা বাঁধানোর ক্ষেত্রে কিন্তু সহযোগিতা যিনি করেছিলেন, যিনি বলাই করে শিখিয়েছিলেন, সেটা হচ্ছে ডমন হ্যামব্রম, যেটা ছেন্দাপাথর এলাকাতে, সেটা হচ্ছে বাঁকুড়া। তো এই ভুলুকবিন্দা গ্রাম, এটা কিন্তু ওখানে গেলে এখন একটা শৈলবিধি পাওয়া যাবে। ওই এলাকাটা কিন্তু এখনো খুব সুন্দর করে প্রাচীন মানে ঐতিহ্য হিসেবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। ক্ষুদিরাম বসুর সঙ্গে এর নামটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আর কি ট্রাইবেল অবদান। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি ইতিহাসের পাতায় অনেক কম লেখা রয়েছে, যতখানি লেখা দরকার ছিল, অনুসন্ধান দরকার ছিল। তো মূলত এই পেপারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে পরিচিত করানো যে ভারতবর্ষে জুড়ে কিভাবে আদিবাসীরা মুভমেন্ট করেছিল এবং হারিয়ে যাওয়া অনেক ইতিহাস যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো সেভাবে স্থান পায়নি, এগুলো স্থান পাক, আরো গবেষণা হোক। থ্যাংক ইউ স্যার। ব্যাস। সমস্ত পেপার প্রেজেন্টারদের আমার আন্তরিক অ্যাকচুয়ালি শুভেচ্ছা। প্রত্যেকটি পেপারের মধ্যে যথেষ্ট গবেষণামূলক তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাদের যে objective of the papers and methodology, all these actually what are the character based paper research characters, all these there. So I congratulate everyone in my core of heart and hope that all the papers will be published, the organizer. So thank you. Swain. স্টুডেন্টকে কাল পরশু দেওয়া হবে, সময় বলে দেওয়া হবে, প্রত্যেকে পাবে, প্রত্যেকে। আজকে আমাদের লাস্ট সেশন সফলার জন্য প্রথমে আমার স্যারকে অশেষ ধন্যবাদ জানাই এবং যারা প্রত্যেকে বসছিলেন তাদের প্রত্যেককে আমার দিক থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই আমাদের এই দ্বিদিবসীয় আলোচনার চক্রকে সমাপ্ত ঘোষণা করলাম। আরেকবার স্যারকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন। চলে যাও, মেলা পাশে চলে যাও। ক্যামেরা টানছে একটা। ভালো করে রিসার্চ লিখে নিবে। আমি তোমার সঙ্গে আছি, এটা দায়িত্ব আমিও আছি।
কি কিছু বাকি আছে, কিছু আছে? ঠিক আছে, যদি কিছু ডেকোরেটিভ বাকি থাকে তাহলে কিন্তু আমাকে বলবে, কারণ আমি জিজ্ঞেস করি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝলি চন্দ্র এখানে কাগজপত্র এগুলো বন্ধ এবার কোথায় চলো আমি নিয়ে যাচ্ছি। এক মিনিট রুকো, এখানে দাঁড়ান, এখানে নিচে বারান্দায় করবো কি?